ইউনূস সরকার একটা অথব্য সরকার। আজ পর্যন্ত হাদির যারা গুলি করলেন আমরা সবাই নাম পর্যন্ত মিডিয়ায় বলে দেওয়া হলো, আর তিনি তাকে কি করতে পারলেন না, ধরতে পারলেন না। ইন্ডিয়ার অ্যাসাইনমেন্টটা কি ছিল, যে যারা যারা এই বাংলাদেশকে করদ রাষ্ট্রে পরিণত করার বিরোধিতা করবে তাদেরকেই এক্সটিংগুইশ করে দাও। মুক্তিযুদ্ধের চেতনা কি জিনিস? একটা রাষ্ট্র গণতান্ত্রিক হবে, এই রাষ্ট্রে স্বাধীন থাকবে, সার্বভৌম থাকবে, অথচ এই আওয়ামী লীগ দিল্লি প্রণব মুখার্জির সাথে মিটিং করে দালালির নির্বাচন করে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে 2008 ক্ষমতায় আসছে। ভারতের বিপক্ষে কথা বললেই সবাই ভাবতেছে আমরা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলছি। না, আওয়ামী লীগের, ছাত্রলীগের, শ্রমিক লীগের আর ওই যত লীগ ব্যবসায়ীরা আছে এদেরকে দেখেছি। মিয়ানমার তো আর যাই হোক ফেলানির কাজটা করেনি, আপনি ফেলানিটা দেখেন। কতজন করছে? না কতজন না, ফেলানির মতো যে কাজটা আপনি একটা জিনিস দেখেন, ওটা আমি আসবো। ফেলানির মতো তো ধরুন যে 14 দল এরা কি সিং টুগেদার স্যাং টুগেদার নৌকা মার্কা নিয়ে তো সবাই ভোট করছে। যারাই যারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বলবো তাদেরকে কি করা হবে, হত্যা করা হবে। বাস যদি কারো মাথায় পড়ে সে লোক তো অসুস্থ। আমার মাথায় যদি বাস পড়ে, আগে গ্রামে দেখা যাতে তাল গাছের উপর বাস পড়ছে, তাল গাছটা একটু ফরফর করে উড়ে গেছে, তো ওনার মাথায় কালকে বাস পড়লো, তাহলে কেউ না কেউ রাতের বেলা ওনার মাথায় বরফ দিয়েছে, বরফ দিয়ে এমন কোনো মন্ত্র শিখাইছে সেজন্য আজকে সে বলছে এটা একটা অপ্রাসঙ্গিক, উনি অপ্রাসঙ্গিক। যারা যারা এই বলবে অপ্রাসঙ্গিক, উনি অপ্রাসঙ্গিক। কেন? হাদি আসছে বলেই উনি আজকে সিআইসি হয়েছে, নাহলে ওনাকে আরও 10 বার জন্মাতে হইতো সিআইসি হওয়ার জন্য। আর একটা জিনিস ভাই যেটা বললেন, ফারুক ভাই, তার সাথে কথা একটু, হাদিটা কে? আমি বিভিন্ন টক শো দেখতেছি, কেউ এই কথা আলোচনা করতেছে না। হাদি কি? হাদি কেন টার্গেট হলো? হাদির একটা ভয়েস আছে। ভয়েসটা কি? সে কোনো দিন বিক্রি হয়নি। কার কাছে বিক্রি হয়নি? ভারতীয় আধিপত্যবাদের কাছে। জহির রায়হান, শহীদুল্লাহ কায়সার যেমন বিক্রি হয়নি, তেমন হাদিরও দেখেন, ওই ভাই বলল হাদি হচ্ছে ইনকলাব মঞ্চ, সেটা কোনো তেমন পলিটিক্যাল পার্টি না। একটা ছেলে 2 জনকে নিয়ে প্রতিদিন লিফলেট বিলি করে, সে কোনো তার কোনো সেরকম কি বলবো আন্ডারগ্রাউন্ড পলিটিক্যাল পার্টি নাই, তার সে ফোর্স নাই, কিছু নাই, সে কারো জীবনের জন্য হামলা স্বরূপ তা না, সে চাইলেই কালকে একটা সরকার ফেলে দিবে তাও না। তাহলে আপনি ওনাকে কেন অ্যাটাক করলেন? কারণ উনি যে ক্ষুরধার বক্তব্য দিয়ে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যে অবস্থান নিয়েছে, সে অবস্থান নেওয়াটাই হচ্ছে তার কি একমাত্র গুনাহ। আমি বলবো দোষ না, গুনাহ। যেমন আমিও আপনাদের এই বিভিন্ন চ্যানেলে আসি, এসে কি বলি, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বলি, সেই জন্য আমাকে কি করা হচ্ছে, গণশত্রু বলা হচ্ছে, মামার হত্যা জায়েজ বলা হচ্ছে। এইটা তার মানে, এই গতকালকে ছিল 14ই ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস। এই বুদ্ধিজীবীদেরকে যে কারণে হত্যা করছিল সেদিন ভারত, আজকে একই কারণে আমাকে, হাদিকে, ফারুক ভাইকে, আপনাকে, যারাই যারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বলবো তাদেরকে কি করা হবে, হত্যা করা হবে। যেন এ দেশটা কোনোভাবেই ভারতের কলোনির বাইরে যে একটা স্বয়ংসম্পূর্ণ স্বাধীন রাষ্ট্র হিসাবে, আমরা আপনি বললেন না 16ই ডিসেম্বর আমাদের মূল লক্ষ্যটা কী ছিল, পাকিস্তান আধিপত্যবাদ থেকে আমরা মুক্ত হব, মুক্ত হয়ে আমরা একটা স্বাধীন দেশে বসবাস করব গর্বের সাথে। সেই গর্বের সাথে যখন করব, 16ই ডিসেম্বরের পরে আপনি কি করলেন, মেজর জলিলকে 71 সালে মেজর জলিলকে ভারতীয় বাহিনী অন্তরীণ করলেন, সে একজন সেক্টর কমান্ডার। তাহলে সেদিনই বোঝা গেছে যে আমরা যে স্বাধীনতার সূর্যটা 71 সালে 16ই ডিসেম্বর উদিত হয়েছে, সেই সূর্যটা কেউ না কেউ মেঘাচ্ছন্ন করে দিতে চায়। সেই জন্যই কিন্তু আমাদের 36শে জুলাই। আর ভাই আপনাকে একটা জিনিস বলি, বললেন না একটু আগে দুষ্কৃতিকারী বা ওই ভাইদের পার্টির যাকে 14 দল, এরা কি সিং টুগেদার স্যাং টুগেদার নৌকা মার্কা নিয়ে তো সবাই ভোট করছে। এবং এই হাসানুল হক ইনুরা, জাসদের যদি 22,000 কেন 2 জন কর্মীও যদি মরে থাকে এবং শেখ মুজিব তাদেরকে মেরে ফেলে দিয়ে থাকে, এটা তো অস্বীকার করার কিছু না। আপনি সংখ্যা বাদ দেন, 22,000 হলো না, তাহলে সেই রক্তের সাথে বেইমানি করে ইনুরা আওয়ামী লীগের সাথে হাত মিলানো না? যে ইনুরা ওপারে যেতে পারেনি, ওপারে গেলে ভারত তাদের বামফ্রন্ট যারা যারা করতো, কাই জাফর থেকে শুরু করে আসম আব্দুর রব থেকে শুরু করে, তারা তো ওপার যেতে পারেনি। আজকে তারাই কি করতেছেন, ওনাকে সমর্থন করতেছেন। এবং এই জাতীয় পার্টি আপনি দেখেন তো, জাতীয় পার্টির ফিলোসফিটা কি, ইজ দ্যার এনি ফিলোসফি? সেই পার্টিটা কি করলেন, 13 সালে তারা ঘোষণা দিলেন আমরা ইলেকশনে যাব না। ওপার থেকে কি আসলেন, ফরেন সেক্রেটারি আসলেন,
এসে এরশাদ সাহেবের কানে একটা পরামর্শ দিলেন, জেলের মধ্যে থাকতে চাও না বাইরে থাকতে চাও, কারণ খালেদা জিয়া তোমাকে জেল থেকে কোনোদিন বের করবে না। এই জেলের ভয় পেয়ে যে লোক সেদিন কম্প্রোমাইজ করে বিনা স্বীকৃতির মাধ্যমে পরের দিন কি বলে দিলেন, হ্যাঁ আমরা ইলেকশনে যাব, এবং ভারত কি ন্যারেটিভ দাঁড় করলো, বেশিরভাগ লোক ইলেকশনে গেলে সেটার নাম গণতন্ত্র। আজকে হঠাৎ করে ভারত ইনক্লুসিভ এই কথাটা পাইলো কোথায়? এবং আরও একটা জিনিস আপনার মাধ্যমে বলে দিই গণমাধ্যম কর্মীদের জন্য, ভাই যেমন বললেন না ন্যারেটিভ তৈরি করা, কেন ভাই ইনক্লুসিভ? তুমি যে স্বেচ্ছায় এই দেশ ছেড়ে চলে গেছে, কেউ তো এখানে জোর করে তো হাসিনাকে পাঠায় দেয়নি, যে স্বেচ্ছায় চলে যাবে তাকে আপনি জোর করে কেন প্রাসঙ্গিক করতে চাচ্ছেন? আপনার উদ্দেশ্যটা কি? কেন ভারতকে আপনি প্রাসঙ্গিক করতে চাচ্ছেন? কেন ভারতীয় আধিপত্যবাদের কাছে আপনি স্যারেন্ডার করতেছেন? এই যে আজকে একটা দেখলাম যে সায়ের মন্তব্য করছে বাক স্বাধীনতা বন্ধ করে দেওয়া হচ্ছে আনিসদেরকে কি অ্যারেস্ট করে। শোনেন সায়ের সাহেব, একটু দয়া করে রোকেয়া পাচির সম্পর্কে আপনি একটু লেখেন যে অনলাইনে রোকেয়া পাচি কি করতেছে। শাওনকে ডিবি অফিসে নিয়ে যেয়ে আপনি কেন অ্যারেস্ট করতে পারলেন না? কেন আনিসেরা প্রাসঙ্গিক করতে চাচ্ছিল আওয়ামী লীগকে? কেন মাসুদ কামালরা দুইটা আওয়ামী লীগের মধ্যে একটা ইনোসেন্ট পার্টি আর কি নর্মাল পার্টি করতেছে, এই চিন্তাটা নিয়ে এসেই আপনি করলে গিয়ে হত্যাযজ্ঞ করলেন। হাদি তো সহজ সরল মনে আসছে, তার পরিপ্রেক্ষিতে কিছুই যায় না। সে যে পাশে আজরাইল নিয়ে ঘুরে বেড়াচ্ছে এটা তো তার মনের মধ্যে আসবে না, সে তো দেশপ্রেমিক, আর সে তো সবসময় বলতেছে আল্লাহ যখন নিয়ে যাবে কুল্লে নাফসিন জায়কাতুল মউত, সে তো সে মৃত্যুর জন্য রেডি। মিয়ানমার তো আর যাই হোক ফেলানির কাজটা করেনি, আপনি ফেলানিটা দেখেন কতজন করছে না কতজন না, ফেলানির মতো যে কাজটা আপনি একটা জিনিস দেখেন, ওটা আমি আসবো ফেলানির মতো তো ধরুন যে আচ্ছা আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটু সবার সামনে দেখাই ইতিহাসের ছিন্নপত্র, এই ৩য় খণ্ডের পেজ নম্বর ৬৯৯, আমি একটু পড়তেছি। শহীদুল্লাহ কায়সারের মৃত্যুর সংবাদ শুনে জহির রায়হান একেবারে ভেঙে পড়েন। সাংবাদিক সম্মেলন করলেন ১৭ তারিখে, করে তিনি বললেন আমি শ্বেতপত্র প্রকাশ করব। বুদ্ধিজীবীদের হত্যার জন্য তিনি আওয়ামী লীগ নেতৃত্বকে দায়ী করেন এবং মুজিবনগর সরকারের সকল গোপন তথ্য ফাঁস করে দিবেন বলেও ঘোষণা করেন। এখন আপনার কথায় আসে, ভারত যে ভাই সাহায্য করার কথা বললো, ভারত খুব পরোপকারী সাহায্য করবে। কাশ্মীর দখল করলো কেন? নাগাল্যান্ড মিজোরামবাসী তাদের স্বাধীনতার জন্য ঘোষণা করলেন, আপনি নাগাল্যান্ড মিজোরামের মাটিকে রক্তে লাল করে দিলেন। আপনি হায়দ্রাবাদকে জোরপূর্বক কি করলেন, ভারতের মধ্যে নিয়ে নিলেন, সিকিমকে নিলেন, গোয়াকে নিলেন, 12টা প্রিন্সেস স্টেটকে নিলেন। হঠাৎ আপনার এত ভালোবাসা হয়ে গেল কেন বাংলাদেশকে আপনি স্বাধীন করার জন্যে? আচ্ছা বুঝলাম 16 তারিখে যখন পাকিস্তান সেনারা আত্মসমর্পণ করলেন, আমার তো মুক্তিযোদ্ধারা ছিল, তাদের হাতে তো অস্ত্র ছিল, আপনি প্রতিটা ডিস্ট্রিক্ট জেলা ইউনিয়ন পরিষদে কেন ইন্ডিয়ান সেনাবাহিনী পাঠালেন এবং সমস্ত অ্যাডমিনিস্ট্রেশন দখল করে নিলেন ইনক্লুডিং আমাদের সেক্রেটারিয়েট? ভাই সত্যকে সত্য মানতে হবে, ভারত চেয়েছিল হায়দ্রাবাদের মতো, কিন্তু ভারত সেটা পেরে ওঠেনি, কারণ আমরা সেটা করে উঠতে দিইনি। সেই জন্যেই 22,000 যে জাসদ কর্মী মানে সেটা এই দেশের এই সোনার বাংলা সন্তানেরা, মেজর জলিলরা তো এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলছে বলেই ইন্ডিয়া তো পারেনি আমাদেরকে সিকিম বানাতে। আর আপনার কথা এখন আসি, জামাতে ইসলাম বিএনপির সাথে 5 বছরে 2টা মন্ত্রিত্ব ছিল, তার চেয়ে বড় একটা সত্য কথা শোনে, রাইট ইজ ব্লক 91-96 ছিল না, আমরা তো সমর্থন দিচ্ছি, কোনো মন্ত্রিত্ব তো ছিল না, কোনো এমপিও না হয়নি, কিছু না হয়নি। রাইট ইজ ব্লকে আপনি আবার যাদেরকে রাইট ইজ বলতেছেন, এই রাইট ইজ ব্লকের থিঙ্ক ট্যাঙ্ক বাংলাদেশে একটা বলেন তো? গত 54 বছরে একটা থিঙ্ক ট্যাঙ্ক করতে দাঁড়িয়ে, যেমন সিপিডি, আপনি দেখেন সিপিডি কি দেবব্রতরা করে ফেলে দিছে, ওখানে ডানপন্থী কেউ আছে না। আপনি দুর্নীতির বিষয়ে কি আছে? আপনি যতগুলো থিঙ্ক ট্যাঙ্ক শাহরিয়ার কবির থেকে শুরু করে মুনতাসির মাউন্ট, আমাদের এটা হচ্ছে আমাদের ব্যর্থতা। এটা আমি বলবো না যে বাংলাদেশ জামাতে ইসলামের ব্যর্থতা, এটা বিএনপির ব্যর্থতা, যে আমরা থিঙ্ক ট্যাঙ্ক করে আজ পর্যন্ত সঠিক ইতিহাস মানুষের গোড় দরায় পৌঁছায় দিতে পারিনি, যেটা সবার কাছে গ্রহণযোগ্য হবে। এই জন্যেই 17 বছর শেখ হাসিনা এই খেলা খেলছে, 5 বছর শেখ মুজিব খেলছে, কখনোই যুদ্ধ অপরাধীদের সঠিক বিচার করলেন না, কখনো বুদ্ধিজীবীদের সঠিক বিচার করলেন না, কখনো আমাদের মুক্তিযোদ্ধাদের কন্ট্রিবিউশন। আপনাকে এটা কথা বলি, মেজর জলিলকে আপনি কেন কোনো খেতাব দিলেন না? মেজর জলিল একটা সেক্টর কমান্ডার, তিনি, আপনি কর্নেল তাহেরের কথা ধরেন, তাদেরকে কেন আপনি পুরস্কার দিলেন না? জাসদ করায় কি অন্যায় ছিল? তাহলে এই প্রশ্নগুলো যদি উত্তর খুঁজতে যান তাহলে এই উত্তর পেয়ে যাবেন। এদেশে যারা এদেশের মাটি মানুষকে ভালোবাসে, যারা ভারতের আধিপত্যবাদের বিরোধিতা করে,
তাদেরই হবে কি, তারা কোনো খেতাব পাবে না, তাদেরই হাদির মতো অবস্থায় পরিণত হতে জি, হবে। আমি একটা প্রশ্ন করে, হয়তো আমরা হাতে সময় একদম নাই। আপনি আনিস আলমগীরের কথা বলছিলেন, আনিস আলমগীর আপনি বলছিলেন যে ভারতীয় আধিপত্যবাদের বিষয়টা তারা প্রতিষ্ঠা করবার চেষ্টা করছে। এই যে মানুষ এখন, আনিস আলমগীর এখন কারাগারে, যদি বলে 5 দিনের রিমান্ডে হয়েছে, আনিস আলমগীরকে কেন গ্রেফতার করা হলো? যদি বলি, তাকে বলা হচ্ছে যে একটি সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় গ্রেফতার হয়েছেন সাংবাদিক আনিস আলমগীর। তিনি 5 দিনের রিমান্ডে গেছেন, তিনি আজকে কারাগারে উঠে আবার অঝরে কেঁদেছেন, এরকম একটি নিউজও হয়েছে। আপনি এটাকে কিভাবে দেখছেন? কোনো কারণে কারো বক্তব্য বন্ধ করে দেওয়া, নাকি আসলে তার অপরাধ ছিল? প্রথম জিনিস হচ্ছে, আপনার সন্তান যদি গুলিবিদ্ধ হয়, সেটা আপনার সন্তান মানে তো আমারও সন্তান, তাই না ভাই? আমি কি ওই দিন নিহারি খেতে খেতে নিহারি চুষবো আর সেই ছবি দিব, আর আমি বলবো এই ছেলেটার বিষয়ে আসলে অনেক কিছু বলার আছে, এই কথা বললে আপনি কি ভাবেন, কি মেসেজটা সাধারণ মানুষকে দিচ্ছেন? আপনি আনিস আলমগীর করেন নাই কথাটা, কিছু বলেন না, ছবিটা দিয়ে নন্তকে নিয়ারি খেতে যাচ্ছেন হাদি যেদিন আপনি গুলিবিদ্ধ হলেন। দ্বিতীয় কথা, জেস মিল বলছে স্বাধীনতাকে এনজয় করতে গেলে, স্বাধীনতা মানে এই যে আমরা এখানে আসছি আমি আপনাকে মেরে যাবো, এটা না, এটা মানে স্বাধীনতা না। স্বাধীনতা শুড বি লিমিটেড। আপনি এই দেশকে ধারণ করতেছেন, আপনি 36শে জুলাই হাজার হাজার আমার সন্তানদের শহীদ, সেই আত্মাকে আপনি কি কোনোভাবে বিশ্রদ্ধা করতে পারেন? আর আজকে আনিস আলমগীর সাহেবের একটা স্টেটমেন্ট দেখান তো আপনি, যে ওই সেদিন আমি ইয়াকেও জিজ্ঞাসা করছিলাম, তুষার সাহেবকেও জিজ্ঞাসা করছিলাম, আচ্ছা জয়কে নিয়ে আপনি ইন্টারভিউ করছেন, একবার ওই কেন জিজ্ঞাসা করলেন না জয়ের মা 13 সালের ইলেকশন কেন এমন করলো, 18 সালের ইলেকশন কেন এমন করলো? আপনি তো সেই প্রশ্ন জিজ্ঞাসা করেননি। আপনি গদগদ হয়ে তাকে কি বানাতে চাইলেন? আপনি বাংলাদেশের আইটি সেক্টরের মহানায়ক, সেই বিপ্লবের ধারাকায় আপনারা এই প্রশ্ন করলেন কেন? কেন আপনারা তাবেদার, আপনাদের কোনো মেরুদণ্ড নাই, এবং মেরুদণ্ডহীন লোক আপনারা করেন কি, ইন্ডিয়া ওপারে যা বলে সেই টাকা পেয়ে যা বলতে বলে এদেশের মিডিয়াতে আপনারা তাই বলেন, এবং তাই করতেছে। আনিস আলমগীর তুষারদের একটা নির্দিষ্ট এজেন্ডার বাইরে তারা কখনো কথা বলে না, তারা বড় বড় কথা বলে। তাহলে আমার প্রশ্ন, তারা একদিনও কেন গত 17 বছর জেল খাটলো না? আয়নাঘর তো অনেক দূরের কথা, তারা একদিনও কেন, এই যে একজনের নাম কি আলম জানি না, উনি হঠাৎ করে আমেরিকা থেকে এসে কি হঠাৎ করে তিনি কখন কোন দল, যে উনি বলছিলেন 12 সালে জাতীয়তাবাদের দাফন হয়ে গেছে, কাফন হয়ে গেছে, সে আজকে বিশাল জাতীয়তাবাদী। কিন্তু জাতীয়বাদী আবার ফাঁক ফোকর দিয়ে আবার কি করেন, কোনোভাবে আওয়ামী লীগকে ইনক্লুসিভ করা যায় কিনা। মানে এই লোকগুলোকে তো আপনি নিয়ে আসছেন পার্টিকুলার পারপাসে রে ভাই। কোথাও আমাদের দুই ভাইয়ের মধ্যে তো কথা হচ্ছে না। আমরা তো এবং আপনারা দেখেন, আমরা যারা এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যাব, মিডিয়া হাউসগুলো তাদেরকে আস্তে আস্তে কমায় দিবে। যারা এরকম আগ্রাসী কথা বলবে, সত্য কথা বলবে, তাদেরকে মিডিয়া হাউস জায়গা দিবে না। মিডিয়া হাউস কাকে জায়গা দিবে? যারা কম্প্রোমাইজ করে কথা বলবে। কিন্তু আপনার কাছে সেলুট, আপনারা আমাকে ডাকতেছেন, আমরা বলতে পারতেছি, সেই জন্য এই আপনার চ্যানেলকে বিশেষ করে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জানাই, যে এটাই হওয়া উচিত মিডিয়া, এটাই হওয়া উচিত স্বাধীন রাষ্ট্র, এটার নাম স্বাধীনতা। ওইভাবে ন্যারেটিভ তৈরি করা, ভারতের পক্ষে বলা এবং ভারতের টাকা এখানে একটা ন্যারেটিভ তৈরি করা, এর নাম সাংবাদিকতা না। নৃত্য আমরা দেখেছি আওয়ামী লীগের, ছাত্রলীগের, শ্রমিক লীগের, আর ওই যত লীগ ব্যবসায়ীরা আছে এদেরকে দেখেছি। তো সাডেনলি সেরকম একটা ঘটনা ঘটেছে। আর দ্বিতীয়ত যেটা দেখলাম, এই ঘটনাটাকে একটা আইন শৃঙ্খলা এলিমেন্ট, একটা ফৌজদারি অপরাধ ঘটেছে, একটা ল এনফোর্সমেন্ট ব্রিচ হয়েছে, এই জায়গাটার বদলে দেখতে পাচ্ছি একদল আর এক দলকে সিরিয়াসলি ক্রিটিক করার জায়গাটাতে নেমে গেছে। এবং এইটা মনে হচ্ছে যে একটা প্লান্টেড ইনসিডেন্ট মনে হয়েছে, এবং অ্যাট এ টাইম অনেকগুলো ঘটনা ঘটেছে। খুলনাতে একটা যুবদল, সাবেক যুবদল নেতা খুন হয়েছে, মসজিদের একজন ইমামকে কুপিয়ে জখম করা হয়েছে একই দিনে। তারপরে গাজীপুরে ছাদের উপরে পানির ট্যাঙ্কির ওখানে দেখলাম যে চাঁদাবাজির ব্যাপারে কোপাচ্ছে, এরকম ঘটনাগুলো গতকালকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হলো। হ্যাঁ, তো সেই জায়গাটাতে মনে হয়েছে। এবং এই যে ভিকটিম মিডফোর্ডের, তার ভাতিজির একটা ভিডিও কিন্তু আবার আসছে অনলাইনে দেখলাম, এবং সেই মেয়েটা বলছিল যে একজন প্যান্ট শার্ট পরা একটা স্মার্ট টাইপের লোক, সে পাশে দাঁড়িয়েছিল, খুবই ইনস্ট্রাকশন দিচ্ছিল, ছবি সিসিটিভি ফুটেজ যেন থাকে, এরকম বেশ কিছু কথা বলেছে। এবং সে মহিলাটা দাবি করেছে তার কাছে নাকি সকল ফুটেজ আছে, কারা আসলে এটার পিছনে জড়িত। এবং যে কায়দায় পিটানো হয়েছে, যেমন আপনি একটা মানুষকে মারছেন, মেরে ফেললেন, তারপরে উলঙ্গ করলেন, তার উপরে আবার দাঁড়ায় নাচানাচি হচ্ছে, এরপরে আপনি আবার পাথর মারলেন। মানে মারার জন্য, ঠিক একটা মানুষকে খুন করতে যদি কেউ চায়, ঠিক এই লেভেলের এতগুলো স্টেজ ব্যয় করে খুন করাটা
কেউ আসলে খুন করে না। খুন করে যিনি করেন, আমরা যেহেতু আইনের ছাত্র, ক্রিমিনোলজি পড়েছি, মনস্তত্ত্বটা থাকে কুইকেস্ট টাইমে খুনটা করে পালিয়ে চলে যাওয়া। তো সেই জায়গায় যে পরিমাণ সময় নিয়ে খুন করা হয়েছে, ভিডিও ফুটেজটাও সেরকম, ফুটেজ রেকর্ডেড রাখা হচ্ছে, তো সেইটা যথেষ্ট সন্দেহজনক। এবং এই ধরনের ঘটনা হিস্টোরিক্যালি আমরা দেখেছি যেগুলো ঘটেছে, যেমন ধরেন বিএনপি জামাতের সরকারের সময় দেখবেন অনেকগুলো নাটকীয় ঘটনা ঘটেছে, এবং আওয়ামী লীগের আমল থেকে দু একটা ঘটনা ঘটেছে। আব্দুর রহমান বাংলা ভাইয়ের নাটক, মুফতি হান্নান নাটক, তারপরে হচ্ছে তারেক রহমান এই 21শে আগস্টে ঘিরে যে অপপ্রচার করা হয়েছে, হাওয়া ভবনের যেই বিষয়গুলো আমরা দেখেছি, রমনার বটমূলে বোমা হামলা হয়েছে, যশোরের উদিচির প্রোগ্রামে বোমা হামলা হয়েছে, কমিউনিস্ট পার্টির মিটিংয়ে আপনার পল্টনে বোমা হামলা হয়েছে, তারপরে কাজী আরেফ নামে রাশেদ খান মেনন, এরা অনেক বিভিন্ন সময় আহত হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে। এবং এই ঘটনাগুলোকে জাজ করলে আপনি দেখতে পারবেন যে একটা প্যাটার্ন অফ ইনসিডেন্ট আছে। এবং আমরা যারা এরশাদের সময়কার ঘটনা জানি, রিপন ভাই তো তখনকার ছাত্রনেতা ছিলেন, যে এরশাদ তার বাহিনীকে দিয়ে কিভাবে পিটাইছে, লাশের ব্যবসা করছে, ফ্রন্টে নিয়েছে, ব্যাকে নিয়েছে। জাসদের যিনি মহিউদ্দিন ভাই, উনি বই লিখেছেন এইসব ব্যাপারগুলোতে, এগুলো কিন্তু ফ্রন্টে আসছে আমাদের। তো এই ঘটনাটা পার্টিকুলারলি দেখবার পরে আমার কাছে মনে হয়েছে এটা স্বাভাবিক কোনো ফৌজদারি অপরাধ না, এটা একটা লিঙ্কড ইমপ্ল্যান্টেড ইনসিডেন্ট। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি কি মনে করছেন কোনো ধরনের ষড়যন্ত্র, সাবোটাজ? এটা আমি মনে করছি। এখন এটা কেন করা হচ্ছে, এটা কেন পার্টিকুলারলি এই টাইমে কেন হচ্ছে? প্রথম বিষয় হচ্ছে আপনাদের মনে থাকার কথা যে তারেক রহমানের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ইউনূসের মিটিংয়ের আগ পর্যন্ত দেখবেন, রিপন ভাই যেহেতু আছে আমি খোলামেলাই বলছি, বিএনপির অনেক সিনিয়র নেতাও দেখবেন অনেক অসংযত স্টেটমেন্ট দিয়েছেন। জি। এবং যেটা অন্তর্বর্তীকালীন সরকারকে তারা যে সাহায্য করছেন ওই স্টেটমেন্টের সাথে সাংঘর্ষিক ছিল। তো সেই জায়গাতে মিটিংয়ের পরে কিন্তু দেখবেন এটা কিন্তু কাম ডাউন হয়ে গেছে সারা দেশে। বিএনপির পক্ষ থেকে কোনো রকম হস্টাইল অথবা অসম্মানজনক কোনো স্টেটমেন্ট কেউ দেয় নাই। আমরা জানি যে বাংলাদেশের পতিত ফ্যাসিবাদের সুবিধাবাদী একটা অংশ, যাদেরকে ডিপ স্টেট বলছি আমরা, বিভিন্ন জায়গায় যারা রয়ে গেছে, এবং দিল্লির গোলাম যারা আছে, লেন্দুবদুর্জি, মির্জাফররা, তারা এই মিটিংটা হোক চায় নাই। এবং আমরা এটা জেনুইনলি জানি তারা এই মিটিংটা হোক তারা চায় নাই। কারণ তারা চেয়েছে বিএনপির সাথে অন্তর্বর্তীকালীন সরকারের দূরত্ব তৈরি করে এটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করা, এবং এটা দিয়ে তারা বেনিফিশিয়ারি হওয়া। আগেই তো ভালো ছিলাম, কি লাভ হইল? এই বয়ানটা নিয়ে রাজনৈতিক দলগুলো কতটা সচেতন বলে মনে হচ্ছে? এইটা হচ্ছে এখন পরের আলোচনা। তাহলে এখন দেখেন তারা যেটা চাচ্ছে এক্স্যাক্টলি, রাজনৈতিক দলগুলো বিএনপি, জামাত, এনসিপি সবাই কিন্তু এই ট্র্যাপে পড়েছে। দেখেন বিএনপির নেতারা অন্য দুইটা রাজনৈতিক দলকে এখন বকাঝকা করছে, জামাতকে, এনসিপিকে বলছে। জামাত এনসিপি নেতৃবৃন্দ বিএনপি নেতৃবৃন্দ সম্পর্কে দেখবেন যে অনেক কথাবার্তা বলছে। সাধারণ ছাত্রদের ব্যানারে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম হচ্ছে যেখানে তারেক রহমানকে নিয়ে অনেক কুরুচিপূর্ণ কথাবার্তা বলছে। দেখেন হাসিনার ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনেও আমরা অথবা রিপন ভাইরা তো আমরা হাজারটা বক্তব্য দিছি। আমরা কি হাসিনার বাপমা তুলে কোনোদিন গালি দিয়েছি, কোনো স্ল্যাং ব্যবহার করেছি? বাংলাদেশে পলিটিক্যাল আমরা সর্বোচ্চ কি বলছি, ফেরাউন বলছি, দানব বলছি, নমরুদ বলছি, কিন্তু বাপমা তুলে গালি দেওয়াটা। তো সেখানে দেখেন এখানে কি করতেছে, তারেক রহমানকে পার্সোনালি স্ল্যাং ইউজ করে গালি দেওয়া হচ্ছে। এটা কিন্তু কখনো করা হয়নি। আমি যেহেতু গণতান্ত্রিক, হাসিনার ব্যবহৃত শব্দ প্রয়োগ করতেছে এক্স্যাক্টলি, এবং তার থেকেও খারাপ শব্দ। হাসিনা ওই শব্দগুলো ব্যবহার করে নাই তারেক রহমানকে নিয়ে। দুর্নীতিবাজ বলেছে, তারেক রহমানকে কি বলেছে? দুর্নীতিবাজ বলেছে, চাঁদাবাজ বলেছে, পালিয়ে গেছে বলেছে, ষড়যন্ত্রকারী বলেছে, তো ওই অমুকের সাথে আইএসআই এর দালাল বলছে। কিন্তু এই যে স্ল্যাংগুলো ব্যবহার করছে এটা করা হয়নি। তাহলে এক্স্যাক্টলি তারা যেটা চাচ্ছে, বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের পক্ষের শক্তির ভিতরে একটা মনস্তাত্ত্বিক দূরত্ব তৈরি করা। বিএনপি জামাতের বিরুদ্ধে কথা বলবে, জামাত বিএনপির বিরুদ্ধে কথা বলবে, বিএনপি এনসিপির বিরুদ্ধে কথা বলবে, এনসিপি বিএনপির বিরুদ্ধে কথা বলবে, দেশটাকে অস্থিতিশীল করে ফেলা। এবং দেখেন ছাত্র দলের একটা প্রোগ্রাম হয়ে গেল, বিশাল সমাবেশ, সেখানে স্লোগানটা আসছে কি দেখেন, আবার রাজাকারের স্লোগান ফিরায় নিয়ে আসা হচ্ছে। তাহলে দেখেন এইটা কাম্য না। এবং আমরা গতকালকে একটা টকশোতে ছিলাম, আমি রিপন ভাইকে পার্সোনালিও বলেছি যে এই সিচুয়েশনটাকে টেন্স করে ফেলেন, আমরা কারো ফাঁদে পা দেব না। বরং এখন দরকার আমরা বিএনপি বড় দল আকারে, তাদের দায়িত্ব প্রত্যেক রাজনৈতিক দলের অফিসে গিয়ে চায়ের দাওয়াত দিয়ে সেখানে যাওয়া, কথা বলা,
এই টেনশনটাকে সিচুয়েশনটা কমায় নিয়ে আসা, আবার সেই ইউনূস এবং তারেক রহমানের ডায়ালগের লেভেলে চলে যাওয়া। কনভারসেশনে চলে গেলেই যেটা হবে, এই যে সাবোটিয়াররা যেটা অ্যাচিভ করতে চাচ্ছে সেটা অ্যাচিভ করতে পারবে না। জি ধন্যবাদ আপনার। পলিটিক্যাল পার্টিগুলো জেনুইন কম্পিটিশনের মধ্য দিয়ে আপনার পদ পদবি পাওয়া, ক্ষমতায় যাওয়া, এমপি মন্ত্রী হওয়া, এই অনেকগুলো আকাঙ্ক্ষা তো আসলে জমে গেছে পাওয়ার পলিটিক্স। স্ট্রাকচারাল পলিটিক্সের যে ডেভেলপমেন্ট সেটা হয় না। হয়নি পুরো, মানে জিনিসটা তো নাই। 16 বছর ধরে দেশে কোনো রাজনীতি ছিল না। আর ফ্যাসিবাদ যেটা করে, জাতীয় চরিত্র নষ্ট করে দেয় মানুষের। কারণ চিন্তা করে দেখেন, গত 16 বছর ধরে আমাদেরকে যতটুকু চিৎকার করে কথা বলতে হয়েছে, যদি আমরা এই পরিমাণ ব্লাড প্রেশার হাই করে, এই হাই ভলিউমে চিৎকার করে কথা না বলতাম, আমরা কিন্তু অনেক শব্দ যেগুলো ব্যবহার করেছি এটা আসলে কখনো করতাম না। এবং চিৎকার করে কথা বলতে বলতে যেটা হয়, আপনি কিন্তু যেখানে চিৎকার করবার প্রয়োজন নাই সেখানেও কিন্তু আপনি চিৎকার করে কথা বলার অভ্যেস হয়ে যায়। যেমন এটা আমি আমার বাসার ক্ষেত্রে গেলে বুঝি। আমার বাসার লোকজন আমাকে বলে যে তুমি সাডেনলি টেম্পার্ড হয়ে যাচ্ছ কেন, মানে এটা সে কখনো এক্সপেক্ট করে নাই। যে অথবা যে ল্যাঙ্গুয়েজ ভাষা ব্যবহার করছি, সে বলছে গত 4-5 বছরে তোমার ল্যাঙ্গুয়েজে পরিবর্তন হয়ে গেছে, টেম্পারামেন্টে পরিবর্তন হয়ে গেছে। এখন এটা দায় কি আসলে আমার নিজের? এইটা হাসিনা আমাকে এই টেম্পারমেন্টটা দিয়েছে। তো হাসিনার মতো শেখ পরিবার অথবা আওয়ামী জাতীয় পার্টির যে কার্টেলস, মাফিয়াস, এরা যেটা করেছে, একটা ন্যাশনাল ট্রমা তৈরি করে দিয়ে গেছে, একটা জাতীয় চরিত্র নষ্ট করে দিয়েছে। পুরো জাতিকে সে আপনার মানে এমনভাবে পলিউট করছে, চিন্তায়, কাজে, প্রসেসের ভিতর থেকে ইনস্টিটিউশনগুলোকে ধ্বংস করে দিয়েছে। এইটার আমরা সবাই কালেকটিভ ভিকটিম, আমরা সবাই এটা সম্মিলিত শিকার এই বাস্তবতার। এখন সেইখান থেকে কোনো মানে শর্টকাট কোনো এক্সিট নাই। অধৈর্য হয়ে যাবো তাই বলে বাস্তবে তাই হবেন। কারণ হচ্ছে যে আপনি কোনো প্রসেসে যখন এন্ড দেখবেন না, সমাধান দেখতে পাবেন না, তখন আপনি কি করবেন? আপনারা দেখবেন কারেন্ট চলে যায়, কারেন্ট চলে যাওয়ার পরে সাডেনলি আমরা কি করি? আমরা ঘামানো শুরু করি, অস্বস্তি ফিল করি। আপনি যদি জামা পরা থাকেন, পাঞ্জাবি পরা থাকেন, সেটা খুলে ফেলেন। খুলে যত কম কাপড় পরে ফ্যানের নিচে বসা যায় অথবা খোলা জানলার পাশে বসা যায়, দরজার পাশে বসা যায় চেষ্টা করবেন। এখন বাস্তবতা হচ্ছে কারেন্ট চলে গেছে, আপনার দক্ষিণা বাতাস বন্ধ, প্রচণ্ড গুমোট আবহাওয়া আছে, আপনার দরজা বন্ধ, জানলা বন্ধ, এবং এমন একটা জায়গায় বসে আছেন যেখানে বলা আছে ওই চেয়ারটাতে বসলে কোট টাই খোলা যাবে না। হাসিনা আমাদেরকে যে এনভায়রনমেন্টটাতে রেখেছে আর কি, এটার নাম হলো সাফোকেটিং এনভায়রনমেন্ট। এই সাফোকেশনের মধ্যে পুরো একটা জাতি গত 16 বছর আবদ্ধ ছিল। এখন সেই জায়গাতে কিন্তু আমাদের সবার বিহেভিয়ারাল প্রবলেম আছে। এবং এই বাস্তবতাটা যেটা হয়েছে, সাডেনলি আমি সবকিছুর ভিতরে আমি আওয়ামী লীগ দেখি। এই জন্য যেটা হয়, আপনি দেখবেন যে একটা কালেকটিভ ট্রমার বৈশিষ্ট্য হচ্ছে যে কোনো স্যাবোটাজ। যেমন আপনারা গণমাধ্যমে প্রশ্ন করবেন, 2টা বিশৃঙ্খল ঘটনা ঘটেছে, এই মনে হয় আইন শৃঙ্খলা পরিস্থিতি ব্রেকডাউন করলো, এই মনে হয় মব জাস্টিসের দেশ ভরে গেছে, এই মনে হয় সাডেনলি আমরা উগান্ডা হয়ে গেলাম, এই মনে হয় এইটা হয়েছে, ওইটা হয়েছে, এই মনে হয় হাসিনা ফিরে আসতেছে। এই ট্রমাটা হচ্ছে গ্র্যাজুয়াল প্রসেসে অ্যাড্রেস করতে হবে। এই জন্য আগে যেটা বলেছে, এটা রেজলিউশন হচ্ছে কম্পিটিটিং পার্টিস যারা আছে, পলিটিক্যাল পার্টি, তাদের আচরণে সংযত হইতে হবে। বিএনপির সমালোচনা করা শতভাগ ন্যায্য, তারেক রহমানের সমালোচনা করা শতভাগ ন্যায্য, কিন্তু তারেক রহমানের সমালোচনা কোনটা? তাকে গালি দেওয়া, না তার বক্তব্যে তার আর্গুমেন্ট, তার যুক্তিকে খণ্ডন করা? একটা হলো ডেমোক্রেসি আর একটা হলো অভদ্রতা। তো সেই জায়গাটাতে আমাদেরকে বর্ডারটা টানতে হবে, সীমানা টানতে হবে। আমি রিপন ভাইয়ের সাথে তর্ক করব, আলাপ করব, দ্বিমত করব, সবই করব, কিন্তু আমি ওনার বাপ মা তুলে কথা বলতে পারবো না। এইটা তো মানে বিয়ন্ড দ্য লিমিট। তো সেই জায়গাতে আমার কাছে মনে হচ্ছে রাজনৈতিক দলগুলোর ভিতরে, নিজের ভিতরে বোঝাপড়াটা দরকার, চা খাওয়া বসা দরকার। তারেক রহমান এবং প্রয়োজনে প্রফেসর ইউনূসের সাথে আবার একটা মিটিং দরকার। এরকম একটা মিটিং হলে যেটা হবে, ওই যে সাবোটিয়াররা ডিপ স্টেট যেখানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করবে, আওয়ামী লীগ পুনর্বাসনের রাজনীতি করবে, বাংলাদেশের দলগুলোর ভিতরে ক্যাওয়াস লাগায় 111-এর মতো মার্শাল ল জারি করবে, বাংলাদেশে অনেক মানে ক্রিমিনাল মাফিয়া দর্জি যারা আছে, লেন্দুব দর্জি, তারা মার্শাল্লাহ কীভাবে জারি করতে হয়, কীভাবে আর একটা 111 করা যায়, সংবিধান কিভাবে সাসপেন্ড হবে, এইগুলোর আলোচনাও বিভিন্ন মহলে অলরেডি চলছে। অতএব সেই জায়গাটাতে রাজনৈতিক দলগুলোকে মাথায় রাখতে হবে, জাতীয় শত্রু মিত্র প্রশ্নে আমরা কেউ কারোর শত্রু না। বিএনপি জামাতের শত্রু না, জামাত এনসিপির শত্রু না, এনসিপি বিএনপির শত্রু না। এই জায়গাটা খুব পরিষ্কার থাকতে হবে আমাদের ভিতরে। আমরা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী আর জাতীয় শত্রু ডিফারেন্ট জিনিস। আমার জাতীয় শত্রু হচ্ছে দিল্লি, ভারত এবং তার যারা দালাল লেন্দুব দর্জিরা আছে, আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং 14 দল, এরা হচ্ছে আমার ন্যাশনাল সিকিউরিটি থ্রেট, জাতীয় নিরাপত্তার হুমকি। অতএব যারা আমার স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু,
তাদের সাথে রাজনৈতিক প্রতিপক্ষকে একাট্টা করা যাবে না। এখানে ভাষা, আচরণ, কথাবার্তা, তর্কটাকে আলাদা করে ফেলতে হবে। তা না হলে যেটা হবে, আমরা শত্রুর ফাঁদে পড়ব। এবং শত্রুর ফাঁদে পড়লে বাস্তবে মনে হচ্ছে যে বিএনপি একটা স্লোগান দিয়ে মনে হয় জিতে গেল, এনসিপি মনে হয় বিএনপিকে আর একটু দুইটা গালি দিয়ে মনে হয় জিতে গেল, জামাত মনে হয় এইটা করে আবার জিতে গেল। সবাই যার যার কুয়াতে বসে মনে করবে আমরা জিতে গেছি, কিন্তু সবাই আসলে কুমিরের মুখের মধ্যে পড়বে আর কি। এরপরে এইটা হচ্ছে বাস্তবতা। এই কুমিরের ফাঁদে আর পা দেয়া যাবে না, তাহলে পুরো দেশ ধ্বংস হয়ে যাবে। ধন্যবাদ। যে সকল রাজনৈতিক দল বিএনপি ছাড়া সবাই মোটা দাগে পিয়ারের পক্ষে। পিয়ার মানে ভোটের পিয়ার। কমিশন যেটা প্রস্তাব দিয়েছিল যে উচ্চ কক্ষ গঠিত হবে, 100 সদস্য থাকবে এবং সেটা ভোটের পিয়ারের উপরে ভিত্তি করে সদস্য মনোনীত হবে, দলগুলো ওইভাবে অ্যাপয়েন্ট করবে আর কি। তো সেখানে বিএনপির পজিশন হচ্ছে যে নিম্নকক্ষে আসনের বিএনপির যে পক্ষে তো দাবিই তো ছিল যে পিয়ার পদে যারা ভোট চায় তার নির্বাচনকে পেছানোর ষড়যন্ত্র করছে, এইসব বক্তব্য তো আছে। পলিটিক্যাল স্টেটমেন্ট, সেটা আপনি বলতেই পারেন। বাট আমরা যেটা দেখি এখানে দ্বিমতের জায়গাটা হচ্ছে বিএনপি চাচ্ছে যে আপনার নিম্নকক্ষে যে আসন যে যেটা পাবে সেই আসনের সংখ্যানুপাতেই উচ্চ কক্ষে এটা পাবে আর কি। এই জায়গাটাতে হচ্ছে বিরোধ আর কি। নীতিগতভাবে সব রাজনৈতিক দল কিন্তু উচ্চ কক্ষের পক্ষে, সব রাজনৈতিক দল, এবং সদস্য সংখ্যা 100 হবে সেটার। কিন্তু যেটা হচ্ছে যে এটা গঠিত কিভাবে হবে এবং তার কাজ কি হবে, এই দুইটা প্রশ্নে বিএনপির সাথে অন্যান্য রাজনৈতিক দলের মোটামুটি ঠিক বিপরীত মেরুর বাস্তবতা বিরাজ করছে। যে বিএনপির পজিশন হচ্ছে সে কোনোভাবেই সরাসরি ভোটের পিয়ারে উচ্চকক্ষ নির্বাচিত হোক সেটা সে চাচ্ছে না, তার পজিশন, পলিটিক্যাল পজিশন এখানে। আর দ্বিতীয়ত হচ্ছে সে চাচ্ছে যে কোনো বিল, কোনো প্রস্তাবনা সেটা 1 মাসের বেশি অথবা সর্বোচ্চ 2 মাস পর্যন্ত যেতে পারে, এই উচ্চকক্ষ আটকে থাকতে পারবে না, এটা অটোমেটিক নিম্নকক্ষে চলে যাবে এবং পাশ হয়ে যাবে। বিএনপির একটা পজিশন হচ্ছে বাজেট উচ্চকক্ষে পেশ হবে না। আরেকটা হচ্ছে সংবিধান সংশোধনের ব্যাপারে তাদের একটা রিজার্ভেশন আছে, তারা নিম্নকক্ষে 2/3 প্লাস গণভোটের ব্যাপারে বলে দিয়েছে, উচ্চকক্ষের এখানে কোনো অংশগ্রহণ জরুরি না তারা ফিল করছে আর কি। অথবা যদি তাদেরকে খুব বেশি বুঝতে পারছি যে একটা যদি মানে সিটের ইয়েতে হয়, সংখ্যানুপাতে হয় তাদের ফরম্যাটে, তাহলে হয়তো তারা সিম্পল মেজরিটির মতামত নিতে পারে, এই ব্যাপারে তারা একমত হতে পারে। কিন্তু সেইটাতে হচ্ছে আমরা যারা অন্যান্য দল আছি, ধরেন জামাত, চরমোনাই, এবি পার্টি, এনসিপি, তাদের এবং বাম সংগঠনগুলো, তাদের বক্তব্য হচ্ছে যে যদি পিয়ারটা, ভোটের পিয়ারটা না হয় তাহলে হচ্ছে এটা সিম্পলি সংরক্ষিত আসনের একটা এক্সটেনশন হয়ে গেল। যে 300 আসনের পরে আবার 50 জন মহিলা সংরক্ষিত আসন হয় সিটের আসনের পরিসংখ্যান মোতাবেক, তাহলে ওই রকম একটা সংরক্ষিত সংসদ করবার তো আসলে কোনো প্রয়োজন নাই, উচ্চকক্ষটা প্রয়োজন হবে না। আর দ্বিতীয়ত হচ্ছে যদি নিম্নকক্ষকে জবাবদিহিতা করবার মতো মোটামুটি একটা জায়গা না থাকে তাহলে এটা করে লাভ হবে না। এবং সবার মাথায় হচ্ছে যে আপনার হাসিনার এই কেয়ারটেকার প্রভিশনটা যে মানে অ্যাব্রাপ্টলি বাতিল করে দিল 2/3 মেজরিটি দিয়ে, গণভোটেও গেল না এবং অন্য কোনো মেকানিজমও ছিল না তাকে বাতিল করবার, সেইটা মাথায় রেখে তারা মনে করছিল উচ্চকক্ষটা থাকলে নিম্নকক্ষের এই স্বৈরাচারী আচরণগুলোকে একটা ব্যালেন্স করবার, নিয়ন্ত্রণ করবার একটা জায়গা থাকবে। তো সেটা সংখ্যানুপাতিক হারে যে নির্বাচনের কথা বলছে সেটা নিম্নকক্ষের জন্য। আমি যদি একটু ফুয়াদের সাথে নিম্নকক্ষের জন্য আমি যদি ফুয়াদকে যদি একটু ইন্টারাক্ট করতে চাই, আপনার যেহেতু আমি তো আর আমার পার্টি থেকে আলোচনায় যাই না, আমি তো একজন নাগরিকও, আমার নাগরিক ভাবনাও তো থাকতে পারে, সব কিছু আমি পার্টি রিপ্রেজেন্ট করি না, এটা আমার একেবারে আমার নাগরিক ভাবনা, মানে ব্যক্তিগত ইস্যু। সিনেট যদি থাকেও, যদি ফাইনালি এই দেশে, ছোট দেশে, আমি পার্সোনাল অপিনিয়ন, আমার দল সিনেটের পক্ষে। সিনেট মানে উচ্চকক্ষ, মানে এটার নাম কি হবে আমি জানি না, আমি ব্যক্তিগতভাবে এই দেশে একটা উচ্চ কক্ষের প্রয়োজন আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না, গেল এটা আলাদা ইস্যু। দ্বিতীয়ত যদি থাকেই তাহলে উনি যেটা বললেন একটা এক্সটেন্ডেড সংরক্ষিত আসনের ব্যবস্থা বা এসবের দিকে না, যে আপনারা কি ডাইরেক্ট আমেরিকার মতো ওখানকার সিনেটররা কি ইলেকশন করে আসে না, তো ইলেকশন করে আসতে বলেন। আচ্ছা, দুইটা উত্তর দিই। একটা হচ্ছে যে ইন প্রিন্সিপাল এবি পার্টি এবং আমার এখনো ব্যক্তিগত মতামত হচ্ছে আমরা উচ্চকক্ষের পক্ষে না, কিন্তু কমিশন যখন ছাড় দেবার জন্য বারবার বলছিল যে আমরা একমত হবার স্বার্থে ছাড় দিতে পারি কিনা, তখন এবি পার্টি এই জায়গাটাতে ছাড়ে আসছে। ঠিক আছে, আমরা উচ্চকক্ষ মেনে নেব, তবে সেটা ভোটের একটা সংখ্যানুপাতে হইতে হবে এবং ন্যূনতম একটা জবাবদিহিতায় আনতে পারবে নিম্নকক্ষে, যে বিলটা ধরেন ন্যূনতম 6 মাস আটকায় রাখতে পারবে, যে এখানে নিম্নকক্ষকে ছাড় দিতে হবে।
বাজেট পেশ করতে হবে, কিন্তু বাজেট সে ব্লক করতে পারবে না। বাজেট এখানেও পেশ হবে, উচ্চকক্ষেও পেশ হবে। আর সংবিধান সংশোধনের ব্যাপারে 2/3 মেজরিটি এখানে লাগবে, বাকিটার মতামত ওখানে থাকবে। এইটা না থাকলে আলটিমেটলি এটার কোনো দ্বন্দ্ব নখরহীন একটা ক্ষমতাবিহীন একটা উচ্চকক্ষ হবে। কিছু ব্যক্তিকে পুনর্বাসন করা। 100 প্লট ফ্ল্যাট রাজুকের, 100 ট্যাক্স ফ্রি গাড়ি, 5 কোটি 10 কোটি 20 কোটি টাকা করে থোক বরাদ্দ প্রতি বছর, এই লুটপাট এবং রাজনৈতিক পুনর্বাসনে যাবে সেখানে। একটা কাজ করে দিন, বন্দোবস্ত থেকে যাবে। সিনেটর যারা উচ্চ কক্ষের সদস্যদের ওইটা প্রস্তাবটা দেন। আচ্ছা, এই প্রস্তাবটা আছে না না, ওদের জন্য কোনো থোক বরাদ্দ না থাকে। একটা প্রস্তাব আছে, রিপন ভাই যেটা প্রশ্ন করেছে ওটা উত্তর দেই, যে মানে কমিশনের পক্ষ থেকে 2টা বিকল্প প্রস্তাবও দিয়েছে। ভোটের অনুপাতে 100 সদস্য, দ্বিতীয়ত বলেছে 64টা জেলা এবং সিটি কর্পোরেশনের প্রতিনিধি মোতাবেক 74 অথবা 76 জন সরাসরি নির্বাচিত হয়ে আসবে এই রকম, অথবা থার্ড হচ্ছে লোকাল মানে ন্যাশনাল ইলেকশনের মতো 2টা হাউসের ডাইরেক্ট ইলেকশন হবে, এই রকম প্রস্তাবও দিয়েছে। অসংখ্য ধন্যবাদ আসাদুজ্জামান ফুয়াদ। আনকোট করে অনেক কিছুকে ফ্রেম করা যায়। উনি কিন্তু প্রথমেই বলছেন, কথাটা দেখেন, আপনার আগের উত্তরটা আমার একটু দেওয়া উচিত, তারপর সাধারণ ভাইয়ের কথা আসতেছি। সেটা হচ্ছে আপনি আগে বলছিলেন না ইন্ডিয়া কেন জামাতের সাথে একটা আইডিওলজিক্যালি কিন্তু ইন্ডিয়ার একটা সমস্যা আছে, এবং ইন্ডিয়া কখনো সবসময় জামাত ইসলাম বা ইসলামী দলগুলোকে রাইটিস্ট বলে, এবং সেজন্য দেখবেন যে ইন্ডিয়ার সমস্ত পেপার পত্রিকা টিভিতে খুঁজলে দেখবেন যে বাংলাদেশটা এখন রাইটিস্টের কি হচ্ছে, উদ্ভব হচ্ছে। এই যে তাদের যে কনসেপশন। সেকেন্ডলি একটা কি 1971-এ বাংলাদেশ জামাত ইসলাম বারবার একটা কথা বলেছিল, আমাদের মুক্তিযুদ্ধটা হতে হবে আমাদের মধ্যে দিয়ে, এবং এই মুক্তিযুদ্ধের স্বাদটা আমাদের পেতে হবে। এই মুক্তিযুদ্ধের স্বাদটা আমরা কিন্তু পাইনি, এটা ভারত কিন্তু ছিনতাই করে নিয়ে গেছে, সেই জন্যই কিন্তু 36শে জুলাই আসছে। দ্বিতীয় যে কথাটা বললেন যে দেখেন যারা এন্টি ইন্ডিয়ান, সালাউদ্দিন কাদের চৌধুরী এন্টি ইন্ডিয়ান বলে কিন্তু তাকে ফাঁসিতে ঝুলাই দিল, তাই কখনোই ইন্ডিয়ার মধ্যে পায়নি। মানবতা বিরোধী অপরাধ মামলা বলে দিচ্ছে আপনাকে, মানবতা বিরোধী অপরাধ ফজলুল কাদের চৌধুরী সাহেব, ওনার বাবা সেই সময় সবকে সালাউদ্দিন কাদের চৌধুরীর সাথে শেখ হাসিনার বিয়ে পর্যন্ত দিতে চাইছিল, এই কথা সালাউদ্দিন কাদের চৌধুরী নিজে বলছেন। আর মানবতা বিরোধী অপরাধের মামলাগুলো সাজানো কি সাজানো না সেটা অ্যাপিলেট ডিভিশন অলরেডি রায় দিয়ে দিছে, এবং স্কাইপি কেলেঙ্কারির পরে যদি বলা হয় যে এইগুলো মানবতা বিরোধী মানে অপরাধ, তাহলে আর কিছু বলার নাই। এবং সেখানে জামাতের যতগুলো নেতাকে আপনারা ফাঁসি দেওয়া হলো, এবং আরেকটা জিনিস দেখেন ফাঁসির বাইরে কিভাবে মারলেন ইলিয়াস আলীকে। ইলিয়াস আলীকে কি, আর ইলিয়াস আলীর কি ছিল, ইলিয়াস আলীর একটাই কথা ছিল সিলেটের ওই বর্ডার দিয়ে তিনি কোনোভাবে অস্ত্র এগুলো আনতে দিচ্ছিল না, সো সে ওইখানে প্রতিবন্ধকতা ছিল, অতএব তাকে তুলে দাও, কারণ তাকে তো আর মানবতা বিরোধী অপরাধে আপনি ফেলতে পারতেছেন না। সো ইন্ডিয়ার অ্যাসাইনমেন্টটা কি ছিল, যে যারা যারা এই বাংলাদেশকে করদ রাষ্ট্রে পরিণত করার বিরোধিতা করবে তাদেরকে এক্সটিংগুইশ করে দাও, সেজন্য প্রথম ধাপে ছিল জামাত ইসলাম। এবং এইটার কেন এটা কি জামাতকে আসলে যুদ্ধ বিরোধিতা ছিল, বিরোধী ছিল? এবার আপনাকে বলি, জামাত ইসলাম বাংলাদেশের যে স্বাধীনতা, সেই স্বাধীনতাটা বিরোধিতা রাজনৈতিকভাবে যে বিরোধিতা করছিল এই বিষয়ে কোনো সন্দেহের কোনো অবকাশ নেই, কিন্তু এটা ছিল রাজনৈতিক ভুল। কিন্তু আজকে 53 বছর পরে এসে দেখা যাচ্ছে যে না, শেখ সাহেব এবং হাসিনার যুদ্ধের উদ্দেশ্য ছিল এ দেশটাকে ইন্ডিয়ার করদ রাজ্যে পরিণত করা। কিন্তু তারপর আমি বলবো যে জামাতে ইসলাম যখন পাকিস্তান আর্মি এদেশের সাধারণ মানুষের উপরে ব্রুটাল আক্রমণ শুরু করলো, তখন জামাত ইসলামের ওই স্ট্যান্ডিং নেওয়াটা উচিত হয়নি, এটা তাদের রাজনৈতিক ভুল। ভুল আর অপরাধের মধ্যে কিন্তু পার্থক্য আছে। আপনি কিন্তু বিচার করছেন 73 সালে, সেখানে দেখেন যে কতজন আওয়ামী লীগ, শেখ সাহেবের নিজের চাচা রাজাকার হিসাবে তাকেও বিচারের আওতায় নিয়ে আসা হলো, আপনি রাশেদ খান মেননের বাবাকে নিয়ে আসা হলো, কাকে নিয়ে আসা হয়নি। এবং তাকে যদি আমি আপনাকে একটা পরিসংখ্যান বলি, যে পরিসংখ্যানটা দেখেন যে ইউ উইল বি অ্যামেজড যে জামাত ইসলাম, আচ্ছা তখন বৃহৎ দল জামাত ইসলামও না, তখন বৃহৎ দলকে মুসলিম লীগ। এবং একটা দেখেন আমি বলে দিই, যখন মন্ত্রিসভা গঠন করা হলো, এই মন্ত্রিসভাটা ছিল তো মালেক সাহেবের মন্ত্রিসভা। মালেক সাহেবের মন্ত্রিসভায় ডক্টর আব্দুল মোতালেব মালেক মুসলিম লীগ, আবুল কাসেম মুসলিম লীগ, নেওয়াজ আহমেদ মুসলিম, এটা কিন্তু 71 সালে যে সরকার গঠন করলো টিক্কা খানের সময়, মুজিবুর রহমান মুসলিম লীগ, ওবায়দুল মজুমদার আওয়ামী লীগ, শামসুল হক আওয়ামী লীগ, ওংসাংপ্রু চৌধুরী আওয়ামী লীগ, এস এম সোলাইমান কৃষক শ্রমিক পার্টি, মৌলানা মোহাম্মদ ইসাক নিজামে ইসলাম, জসিমউদ্দিন সরকার পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি, এ কে এম মোশাররফ পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি, এ কে এম ইউসুফ পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি, আব্বাস আলী খান জামাত ইসলাম। এরা হচ্ছে সব মিনিস্টার। 71 সালে যে ক্যাবিনেট ছিল
সে ক্যাবিনেটের 14 জনের মধ্যে 5 জন মুসলিম লীগের, 3 জন আওয়ামী লীগের, 3 জন পাকিস্তান ডেমোক্রেটিক লীগের, 1 জন জামাত ইসলামের। তাহলে এবং ওই যে পরিসংখ্যানটা আপনাকে দিতে চাইলাম, 2019 সালে যখন শেখ হাসিনা এই ইয়াটা তৈরি করলেন, কি তৈরি করলেন, যে রাজাকারের তালিকাটা তৈরি করলেন, সেই তালিকাটায় দেখেন যে কে কতজন ছিল। আমি আপনাকে এখন আচ্ছা এই দেখেন, এই তালিকাটা 15 ডিসেম্বর 2019 সালে আওয়ামী লীগ কর্তৃক তৈরি। আওয়ামী লীগের মধ্যে রাজাকার ছিল 8060 জন। বিএনপি আওয়ামী লীগের না বলা হচ্ছিল নাকি এটাই দেখেন, এটা তো পেপারে। আচ্ছা, এবং বিএনপির মধ্যে 1024 জন, অন্যান্য 879 জন, জামাত 37 জন। আমি এখন ওই জায়গাতে না, আপনাকে ইন্টারপ্রিটেশনটা এইভাবে দিতে হবে। সেটা হচ্ছে আপনি কেন এই 53 বছরে একটা ইস্যুকে জিয়ে রাখছেন কেন? দেশকে যদি ভাগ করেন, এটা তো ব্রিটিশ নীতি, ভাগ করে এবং শাসন করে। ভাগ করলে আপনার যদি শাসন করাটা কি হয়, উপকার হয়। আপনি এই কেন আপনি সেই সময় কোলাবরেটর এক দিয়ে যদি জামাত ইসলাম অপরাধ করে থাকতো, তার আপনি বিচার করতেন। আপনি এই 17 বছর তো সময় পাইলেন, আপনি তো অনেকের বিচার করলেন না। তো জামাত ইসলাম যদি ওই সময় যদি সত্যি মানবতা বিরোধী অন্যায় করে থাকতো, তাহলে তার আপনি বিচার করতেন। আপনি তো বিচার করেননি। আর যতক্ষণ কাউকে বিচার না করবেন, তাই কি অপরাধী বলা যাবে? প্রিজাম্পশনটা কি? এভরিওয়ান ইজ ইনোসেন্ট আনটিল প্রুভেন গিলটি। তাহলে আপনি গিল্ট তো প্রমাণ করতে হবে। এবং আমি আপনাকে এই ডকুমেন্ট সব থেকে দেখালে, এখন মিথ্যাচার করা হচ্ছে মুক্তিযুদ্ধকে নিয়ে এদেশে সবাই মিলে আমরা। এবং এটা কোথায় পাওয়া গেছে জানেন? এম আর আক্তার মুকুলের বই থেকে। এম আর আক্তার মুকুলের যে চরমপত্র বই, সেই বই 330 নম্বর পাতায় দেওয়া আছে। আর সাজান ভাইয়ের কথাটা কেন বললাম, সাজান ভাই বলছে কি, বর্ডার দিয়ে কি আসতেছে, অস্ত্র আসতেছে, এবং বর্ডার দিয়ে টাকা আসতেছে। এই যে আপার সাথে আমাদের কেন আছে, তারেক জিয়ার জীবন হুমকি কার জন্য? ইন্ডিয়ার জন্য। আমাদের নির্বাচন যদি আপনি বলেন অনিশ্চিত, কার জন্য? ইন্ডিয়ার জন্য। এবং এগুলো সবই করতে চাবে কে? আওয়ামী লীগ এবং ইন্ডিয়া। দেখেন এই মানে এগুলো কথা বললে বাস পুরানা আগুন সন্ত্রাস, এগুলো তো আওয়ামী লীগের দ্বারাই তৈরি। আজকে যখন আপনি এই জিনিসগুলো দেখতেছেন, তখন সাধারণ সাহেব কি বলতেছে যে আমাদের কথা প্রশাসন শুনতেছে না, দেখতে পাচ্ছে আর্মস অ্যামুনিশন আসতেছে। তার মানে আপনি যে প্রথমে যেটা বললেন জামাতে ইসলামের লোকজন প্রশাসনে বসে আছে, তার তো সাধারণ ভাইয়ের মতো লোক এ কথা বলে না। তবে তারও একটা জিনিস বলি, সে যেহেতু রাজনৈতিক নেতা, ওই বক্তব্যটা তো উনি দিয়েছেন যে জামায়াত প্রশাসনের আমাদের কথা উঠতে হবে। ওটা কি জন্য বললো, আপনি ওই প্রথমটুকু তো দিতে হবে। যখন সে বললো ইন্ডিয়া থেকে টাকা এবং অস্ত্র আসতেছে, আমাদের শুনতে চাচ্ছে না, তো আমাদের কথা শুনতে হবে। এই আমাদের, এটা কিন্তু রূপক সেন্সে বলতে মানে কি, এই সরকারটা, হ্যাঁ এই সরকারটা তো আমাদের সবার না, এই অভ্যুত্থানের সরকার না। তাহলে আমাদের কথা যদি শোনে, তাকে শোকজ করলেন তাহলে উনি ওনার না, এটা একটা জিনিস, ওনার পরের অংশটুকু দেখেন। ওই যে বলছে পুলিশ আগে পিছিয়ে যেতে হবে, তার মতো রাজনীতিবিদ সরল আপা যাব না আমরা। এরকম জায়গায় সব কথা কি সবসময় বলতে পারবো? যেটা অফলাইন আমরা বলতে পারি, সেটা কি রাজনৈতিক নেতা হলে বলা যাবে? তো ভাইয়ের যে পরের অংশটুকুন, যেটা পুলিশ আগে থাকতে হবে, পিছনে থাকতে, এটা যতই রূপ করতে বলছে যে ইলেকশন যদি তুমি করতে চাও, তাহলে পুলিশকে এরকম স্ট্যান্ডিং এ আসতে হবে, নাহলে তুমি ফ্রি ফেয়ার ইলেকশন করতে পারবে না। জামাত সেজন্য শোকজ দিচ্ছে, সে তার রিপ্লাই দিবেন। এই শোকজ দেওয়ার এই যে বিধানটা কি জন্য, যে তোমার এই বক্তব্য কি জন্য তুমি দিলা, কিসের পরিপ্রেক্ষিতে, সে শোকজ দেন যাতে পরিষ্কার। মুক্তিযুদ্ধকে ছোট করা, হেয় করার চেষ্টা কে করেছে? বাংলাদেশের পুরো ইতিহাস জুড়ে যদি দেখেন, মুক্তিযুদ্ধকে সবচেয়ে বেশি ছোট করেছে আওয়ামী লীগ, শেখ মুজিব, শেখ হাসিনা, শেখ পরিবার। ঠিকই ছিল মুক্তিযুদ্ধের চেতনা। আমরা কেন যুদ্ধ করেছি? 70-এ একটা নির্বাচন হয়েছে, যেই নির্বাচনে আওয়ামী লীগ, পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ ভোটে জিতেছে। সো গণতন্ত্রের মূল্যবোধ কি? আপনি তাকে ক্ষমতা দেবেন না, দিয়ে কি করলেন? একটা যুদ্ধ চাপিয়ে দিলেন। আমরা যুদ্ধ করতে গেলাম। তাহলে নির্বাচন, 69-এর গণ অভ্যুত্থান, 66-র 6 দফা, 71-এর যুদ্ধ, সব কিছুর মধ্যা চেতনার মূল জায়গাটা ছিল কি? এই রাষ্ট্রটা একটা গণতান্ত্রিক রাষ্ট্র হবে। শেখ মুজিব দেশে ফিরে এসে সরকারের দায়িত্ব নিলেন, শপথটা পর্যন্ত পড়েন নাই নিজে, কিন্তু সে সিংহাসনে বসছে, সে কিন্তু রাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেন নাই। দ্বিতীয়ত হইল 73-এর নির্বাচনের সময় আওয়ামী লীগ এবং শেখ মুজিব যা বলেছে, 293টা সিট নিচ্ছে। জাসদকে পিটায়া পাটায়া কেন্দ্র থেকে ব্যালট হেলিকপ্টারে করে চুরি করে ঢাকা এনে গুইনা নির্বাচন ঘোষণা করছে। বঙ্গভবনে গিয়ে বলছে দেশে কোনো বিরোধী দল নাই। শেখ মুজিব বলছে। যেই শেখ মুজিব বিরোধী দলের রাজনীতি করছে, যেই শেখ মুজিব 14 বছর গণতন্ত্রের জন্য লড়াই করে জেল খাটছে, সে 73-এর নির্বাচনের পরে বলতেছে দেশে কোনো বিরোধী দল নাই। সেই শেখ মুজিব বাংলাদেশে
চতুর্থ সংশোধনী করে বাকশাল জাতীয় দল কায়েম করছে। সেই শেখ মুজিব বাংলাদেশে সকল পত্রিকা গণমাধ্যম নিষিদ্ধ করে দিয়েছে। সেই শেখ মুজিব দেশের সকল রাজনৈতিক দল বিলুপ্ত করে দিয়েছে, ইনক্লুডিং আওয়ামী লীগ। আওয়ামী লীগকে সে বিলুপ্ত করে দিয়েছে। তাহলে যেই কারণে আমরা 6 দফাকে আমাদের মুক্তির দলিল বলেছিলাম, যেই কারণে 69-এ গণ অভ্যুত্থান হইল, যেই কারণে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগকে 70-এ নির্বাচনে মানুষ ভোট দিল, যেই কারণে আপনার 71-এ যুদ্ধ হইল, লড়াইতে এই তাজউদ্দিনের প্রবাসী সরকার সবাই মিলে যুদ্ধ করলো, তার প্রত্যেকটা ফাউন্ডেশন স্টোনকে এই শেখ পরিবার, শেখ মুজিব, আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে 72 থেকে 75-এ। ঠিক একই জিনিস আপনি গত 16 বছরে দেখেন। মুক্তিযুদ্ধের চেতনা কি জিনিস? একটা রাষ্ট্র গণতান্ত্রিক হবে, এই রাষ্ট্রে স্বাধীন থাকবে, সার্বভৌম থাকবে, অথচ এই আওয়ামী লীগ দিল্লি প্রণব মুখার্জির সাথে মিটিং করে দালালির নির্বাচন করে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে 2008-এ ক্ষমতায় আসছে। এই আওয়ামী লীগ 2014-তে একতরফা নির্বাচন করেছে, 18-তে রাতে করেছে, 24-এ দামি নির্বাচন করেছে। জাতীয় পার্টির মতো একটা জাতীয় নিরাপত্তা হুমকি এইরকম একটা দলকে সে বি টিম আকারে কাজ করেছে, যেই দলটা 81-তে হাসিনাকে এনে 82-তে নতুন কু করে দল বানায়া জিয়াউর রহমানকে হত্যা করে আওয়ামী লীগকে পুনর্বাসন করছে। তাহলে আপনি মুক্তিযুদ্ধের চেতনা কি জিনিস? আপনি অধিকারের লড়াই করেছে, তো শেখ মুজিব করেছে, 14 বছর জেলে ছিল। সেই অধিকারের প্রত্যেকটা ধারা উপধারা লঙ্ঘন করেছে হচ্ছে আওয়ামী লীগ গত 16 বছরে। মুক্তিযুদ্ধের চেতনা কি জিনিস? মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে আপনি রাষ্ট্রে অর্থনৈতিক সাম্য কায়েম করবেন, মানবিক মর্যাদা কায়েম করবেন, সামাজিক সুবিচার ইনসাফ কায়েম করবেন। দেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে এই রাষ্ট্রে কোথায় মানবিক মর্যাদা কায়েম হয়েছিল? আমাদের ন্যূনতম মানবিক মর্যাদা ছিল যেই রাষ্ট্রের র্যাব, পুলিশ, ডিবি, এসবি, ডিজিএফআই, এনএসআই রাত 2টার সময় উঠে দেশের নাগরিককে তুলে নিয়ে যায়, 6,500 ক্রসফায়ার করেছে, হাজার হাজার লাশের এখনো দিশা নাই। সেখানে মুক্তিযুদ্ধের চেতনা মানেটা কি? মুক্তিযুদ্ধের চেতনা মানে হচ্ছে আমার রাষ্ট্রটা সবার হবে। এই মুক্তিযুদ্ধের চেতনা মানে কি $234 বিলিয়ন বিদেশে পাচার করা? এই মুক্তিযুদ্ধের গল্প বলে বলে বাংলাদেশের 80% ভুয়া মুক্তিযোদ্ধা বানাইছে, 30 লাখের গল্প বানাইছে। এই মুক্তিযুদ্ধের চেতনা নামে আমরা শহীদদের একটা তালিকা করি নাই। 6,757 জন শহীদ মুক্তিযোদ্ধা ভাতা নেয়। তাহলে শহীদের 30 লাখের গল্প কতজন আসছে? বীরঙ্গনা 504 জনের তালিকা আছে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে। আপনি 2 লাখ বীরঙ্গনার গল্প বলেন কেন? মিথ্যাচার দিয়ে কি রাষ্ট্রাচার হয়? রাষ্ট্র তৈরি হয়? তাহলে শেখ হাসিনা গত 16 বছর মুক্তিযুদ্ধের চেতনার নামে যা করছে ঠিক তাই ছিল 6 দফার বিপক্ষে, 71-এর যুদ্ধের বিপক্ষে, 70-এর নির্বাচনের বিপক্ষে, 69-এর গণ অভ্যুত্থানের বিপক্ষে। অতএব এই রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্বের সবচেয়ে বড় শত্রু হচ্ছে আওয়ামী লীগ। ফুয়াদ আরেকটা বক্তব্য বেশ ভাইরাল হয়েছে। আপনি বলেছেন মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগ বা কিংবা শেখ মুজিব কোনো যুদ্ধে অংশ নেননি। বিষয়টা একটু যদি খুলে বলতেন। একটু লম্বা টপিক, এখন আপনি এই আলোচনা ঢুকবেন কিনা? বিষয়টা দেখেন যে 25শে মার্চ যখন গোল টেবিল রাউন্ড টেবিল মিটিং ফেল করলো, সন্ধ্যার পরে ইতিমধ্যে ক্র্যাকডাউনের প্রিপারেশন চলছে। আওয়ামী লীগের নেতারা খবর পেয়ে গেছেন রাতে ক্র্যাকডাউন করবে। তাজউদ্দিন আহমেদের ডায়েরিতে পড়বেন লিখছে, তাজউদ্দিন আহমেদ 32 নম্বরে গেছে, গিয়ে বলতেছে মুজিব ভাই আমরা তো পালাইতে হবে কিছুক্ষণ পরে, তো আপনার একটা বক্তব্য, এবং সে একটা রেকর্ডার নিয়ে গেছে, কাগজ কলম নিয়ে গেছে, যে আপনি একটা বক্তব্য রেকর্ড করে দেন, আমরা তো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাব, দেশে যুদ্ধকে অর্গানাইজ করতে হলে আপনার একটা বক্তব্য লাগবে। সেটা দিতে অস্বীকার করেছে। এরপর বলতেন ঠিক আছে আপনি কাগজ কলম একটু লিখে দেন, লিখে একটু সাইন করে দেন, আমরা কি পড়বো আপনার পক্ষ থেকে, মানুষকে জানাবো, এটা প্রয়োজন আমিই পড়বো আপনার তরফ থেকে। সে বলতেছে আজকে ক্র্যাকডাউন হবে, আমি এটার বিরুদ্ধে প্রতিবাদ করে দিছি অলরেডি, এগুলো মেনে নেব না। 27 তারিখে হরতালের ডাক দিয়েছি, বাসায় গিয়ে নাকে তেল দিয়ে ঘুমা, 27 তারিখ হরতাল হবে। শেখ মুজিব 25 তারিখে পালানোর আগে সে 27 তারিখে হরতালের কর্মসূচি দিয়েছে। অবশ্যই পালিয়েছে। সে ক্যান্টনমেন্টের সাথে অ্যারেঞ্জমেন্ট করেই পালাইছে। ক্যান্টনমেন্ট থেকে গাড়ি আসছে, তার সুটকেস রেডি করে দিয়েছে তার ওয়াইফ, পুরো বর্ণনা আসছে হিস্ট্রির বইগুলোতে দেখেন, সে আস্তে পালায় চলে গেছে। তো এই হলো শেখ মুজিবের যুদ্ধ। পরবর্তীতে দেখেন তাজউদ্দিন আহমেদের ডায়েরিতে এই কথা লেখা আছে, মুজিব ভাই আপনাকে তো কখনো বলতে পারলাম না যুদ্ধটা আমরা কিভাবে করেছি, কিভাবে অর্গানাইজ করেছি। শেখ মুজিব মুক্তিযুদ্ধের গল্প কোনোদিন 71-এর প্রবাসী সরকারকে ডেকে এনে জিজ্ঞেস করেন নাই, কোনোদিন জানতে চান নাই। বহুবার তাকে বলা হয়েছে, সে কোনোদিন মুজিবনগরে যায় নাই। তাজউদ্দিন আহমেদ বারবার রিকোয়েস্ট করছেন, বহুবার বলা হয়েছে যে আসেন মুজিব ভাই একটু আপনি বৈদ্যনাথ তলাটা দেখে আসেন, আমরা ওই পার থেকে পালায় এসে কিভাবে একটা মঞ্চ করে স্বাধীনতার ঘোষণাপত্র দিলাম, আপনাকে রাষ্ট্রপতি ঘোষণা করলাম, এটা তো আপনাকে দেখতে হবে। কোনোদিন যায় নাই সে সেখানে। অতএব সেই বাস্তবতায় দেখতে হবে যুদ্ধটা কারা অর্গানাইজ করছে।
যুদ্ধ অবশ্যই তাজউদ্দিন আহমদের নেতৃত্বে বাকি যারা পালিয়ে গেছেন ভারতের সহায়তায়, এবং এই ব্যাপারে দ্বিমত আছে যে আমাদের প্রবাসী সরকার করাটা ভারতে ঠিক হয়েছে কিনা। সেক্টর কমান্ডাররা কিন্তু রাজি ছিলেন না। জেনারেল ওসমানী থেকে সবাই বলেছেন যে আমরা অনেক চিটাগং লম্বা হিল ঘটনা। ট্র্যাক্সে করব। যেমন ফুয়াদ, আমরা কিছু হচ্ছে আনিস ভাইকে শুরুতে যেটা জিজ্ঞেস করেছি এটা উনি 2 মিনিট। হুমকি আকারে নিয়েছেন। আমি যেটা বলেছি যে আপনি দ্বিমত প্রকাশ করার কারণে আপনাকে কেউ হুমকি দিচ্ছে কিনা এটা আমি জানতে চাই, কারণ এটা আমিও প্রতিবাদ করব। তো আনিস ভাইয়ের অলমোস্ট সব কথার সাথে আমার দ্বিমত আছে। একটা দুটা চাঁদাবাজির কথা বলছেন, এটা জেনুইন কথা। ফেব্রুয়ারিতে ভোট হওয়া উচিত, এটার সাথে একমত। আমার দল ফেব্রুয়ারিতে নির্বাচনে যাবে। বাকি অলমোস্ট সব কথাই হচ্ছে আমি আওয়ামী লীগের 16 বছরের বয়ানের একটা রিজেম্বলেন্স দেখলাম আর কি, এবং যেটার সাথে আমি রেসপেক্টফুলি ওনার সাথে দ্বিমত করছি। প্রশ্ন কথা হচ্ছে, দেখবেন যে যখনই আমরা আমাদের আজাদির লড়াইটাকে দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে নেই, এবং গণ অভ্যুত্থান যে দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে একটা লড়াই, একটা জনগণের মানে প্রচণ্ড রকম স্বতঃস্ফূর্ত প্রতিবাদ, এইটাকে আনিস ভাইরা মেনে নিতে পারছেন না। এবং ওনারা দেখবেন একটা অভিযোগ করেন প্রায় যে আমরা এইটাকে 71-এর মুখোমুখি করছি, এটাকে আমরা 47 মনে করতেছি। আপনি আপনি ইন্টারভিউ করেন না? আমি তো গ্রামে গত 1 সপ্তাহ গ্রামে কাটায় আসলাম, আমাদের গ্রামে যাওয়ার জন্য বলছে, কারেক্ট অ্যাডভাইস, রেগুলার যাচ্ছি, এবং ওনাদের থেকে গ্রামে গঞ্জে সাধারণ মানুষ চরে টরে গিয়ে টিয়ে সব জায়গাতে কথাবার্তা বলছি। গ্রামের মানুষদের ভিতরে কি আসলে এই জিনিসগুলো এইভাবে কাজ করে? এভাবে কাজ করে না তো। ওনারা বাংলাদেশকে এইভাবে দেখে না। আওয়ামী লীগের চোখ দিয়ে বাংলাদেশকে যেভাবে দেখা হচ্ছে, দেশের মানুষ বাংলাদেশকে এইভাবে দেখেন না। অতএব সেই জায়গাতে দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের কথা বললেই 71-কে ছোট করা হয়। শেখ মুজিবের গ্লোরিয়াস পিরিয়ডের কথাও তো বললাম, 14 বছর গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, কিন্তু উনি শেষের জীবনের যে 3.5 বছর যা করেছেন, হিস্টোরিক্যাল রেকর্ড, যে উনি তো এগুলো করেছেন। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কি ওনার আগের মহত্ব শেষ হয়ে গেছে? না, আগের মহত্ব আগের জায়গাতে আছে, কিন্তু শেষে যা ক্ষতি করেছেন রাষ্ট্রের, সেটাও আমাকে বলতে হবে। রাষ্ট্রের দায়টা এরকম, কারণ কোনো রাজনৈতিক নেতাকে আমরা নবী মনে করি না। না, আপনি তার প্রশংসা করছেন, কিন্তু তার স্বাধীনতায় সে অবদান সেটাই স্বীকার করে না। তার কি বাকিগুলো কি দরকার নাই? না, অবদান হচ্ছে যে এটা তো ফ্যাক্টস। আমি তো বইয়ের রেফারেন্স দিলাম, মুক্তিযুদ্ধের প্রধান মানে সংগঠক তাজউদ্দিন আহমদের লেখা থেকে বললাম। এখন তার লেখা যদি আপনার যাত্রার ডায়েরি মনে হয়, আপনি ছোটবেলায় আপনার চাচার কাছ থেকে কি শুনেছেন, এটা বেশি গুরুত্বপূর্ণ মনে হয়, দ্যাটস ফর দ্য লিসেনার্স এন্ড দ্য ভিউয়ার্স টু। ধন্যবাদ ব্যারিস্টার যেমন ফুয়াদ। আমরা বোধ করছি যে আমার এই 30 লড়াইটাকে এটার সাথে ওটা জাজ করা উচিত না। প্রত্যেকটাই আমার ইতিহাসের গুরুত্বপূর্ণ লড়াই, এবং এই দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে যে লড়াই, এই লড়াইটা আমাদের লড়াইয়ের জায়গা থেকে মেনে নেওয়া দরকার। কেউ বলে নাই, জুলাই অভ্যুত্থানের কোনো ব্যক্তি বলে নাই যে তারা 71-কে ছোট করে দেখতে চায়, তারা 47 অস্বীকার করে, তারা শেখ মুজিবকে অস্বীকার করছে, ভাসানীকে অস্বীকার করছে, কেউ বলছে না। আবার তারা এটাও বলছে না যে অমুকের থেকে বড় নেতা। সব নেতার অবদান যেমন আছে, তার রাজনৈতিক ইতিহাসের ভুলও আছে, দুটোই একসাথে বলতে হবে। আওয়ামী লীগের কোনো ভবিষ্যৎ নাই, এইটা অনেকেই বলার চেষ্টা করে যে শেখ মুজিবের মতো এরকম একটা মর্মান্তিক ঘটনা 75-এ হওয়ার পরেও তো আওয়ামী লীগ ফিরে আসছে, এবার কেন পারবে না? অনেকগুলো কারণে পারবে না। ওই যেটা বললাম, একটা হচ্ছে যে শেখ মুজিব সপরিবারে এবং এই রাষ্ট্রের সাথে সম্পর্ক নাই এমন অনেক নিরপরাধ সদস্য সহ সেদিন খুন হয়েছিলেন, এবং তিনি তার বাসায় ছিলেন, দেশের ভিতরে ছিলেন, তিনি কোথাও পালিয়ে যাবার চেষ্টা করেন নাই। অতএব এই জিনিসটা যেভাবে একটা তো ক্ষোভের জায়গা ছিল, মানুষ খুশি হয়েছে, ট্যাঙ্কে নৃত্য করেছে, জাসদ আপনি যে এই আলোচনার বাইরে যেটা বলছি, মানুষ তো এটাকে একটা নিরপরাধ অনেক সদস্যের খুন আকারেও দেখেছে। অতএব সেই জায়গায় যে ন্যূনতম সমবেদনার জায়গা ছিল, সহানুভূতির জায়গাটা ছিল, সেটা রিগেইন করা গেছে, সেটা আবার ফিরে পাওয়া গেছে। দ্বিতীয়ত হচ্ছে যেটা শেখ হাসিনার ক্ষেত্রে প্রযোজ্য না, তিনি পালিয়েছে, সচেতনভাবে পালিয়েছে এবং দিল্লিতে পালিয়ে গেছে। দ্বিতীয়ত হচ্ছে যে আপনার স্বাধীনতা যুদ্ধের পরে শেখ মুজিব এবং আওয়ামী লীগের প্রতি, দেশের মানুষের প্রতি কিন্তু একটা শ্রদ্ধা ভালোবাসার একটা জায়গা অবশিষ্ট ছিল এত অন্যায়ের পরেও। মুক্তিযুদ্ধটা তখন অনেক ফ্রেশ, কিন্তু এখন শেখ হাসিনার ব্যাপারে, আওয়ামী লীগের ব্যাপারে মানুষের যত মেমোরি, এর ভিতরে কোনো ইতিবাচকতা নাই। থার্ড হচ্ছে শেখ মুজিবের পুরো আমলের সময়টা কিন্তু অ্যানালগ জমানা ছিল। আপনার গণকণ্ঠের পত্রিকা, হক কথা, মাওলানা ভাসানীর পত্রিকা, জাসদের পত্রিকা, কোনো দিন পুলিশ গিয়ে পুরো পাবলিকেশন থেকে সকালবেলা পোড়ায় দিত। সারা দেশের মানুষ কিচ্ছু জানতো না যে আজকে সরকার বিরোধী কি বক্তব্য কে কোথায় দিয়েছে। কিন্তু আজকে এমন একটা জমানায় আমরা বাস করছি, আজ থেকে 100 বছর পরেও জুলাই আগস্ট যখন আসবে, লক্ষ লক্ষ ভিডিও আপনার ফেসবুকে ইউটিউবে পপ আপ করবে, আপনি দেখবেন সেদিন কি হয়েছে, লাইভ দেখেছে মানুষ,
গণহত্যা লাইভ দেখেছে। আর জাসদের উপরে যে গণহত্যা গুম খুন হয়েছে তার কোনো লাইভ ভিডিও নাই। অতএব মেমোরির এমন একটা জায়গা, স্মৃতির এমন একটা জায়গায় ইনভলভ হয়ে আছে যেটা বাংলাদেশের তরুণরা আগামী 40-50 বছর পর্যন্ত মনে রাখবে। কারণ 8, 9, 10, 12 বছরের ছেলেমেয়েরা পর্যন্ত রাস্তায় ছিল। এই যে স্মৃতি, এই স্মৃতিটা আপনার হারিয়ে যাবার সুযোগ নাই। জি ধন্যবাদ। এরপরে আমি দেখেন- একটু নির্বাচনের দিকে আসি। আমি যাচ্ছি আর একটু জি, শেষ করে ফেলি। শেখ মুজিবের পরিবারের সদস্য ছিল এমন লোক যারা রাজনীতি সচেতন ছিল এবং রাজনীতির হাল ধরতে পেরেছে। ধরেন হাসিনা ইডেন কলেজে ছাত্রলীগের রাজনীতি করেছে, বাবাকে সারাদিন দেখেছে পলিটিক্স করতে। রেহানা, শেখ জামাল, কামাল এই পরিবারের সদস্যরা ছিল যারা বাংলাদেশের সমাজ, রাষ্ট্র, রাজনীতি সবকিছুর সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল। আজকের শেখ হাসিনা এবং শেখ রেহানার পরিবারের কেউ বাংলাদেশের নারী নক্ষত্রের সাথে জড়িত না, ভালো বাংলা পর্যন্ত জানে না, সবাই বিদেশি নাগরিক, সবার ঘরে বিদেশি বউ বাচ্চা আছে। এই বাস্তবতায় তারা অলরেডি বাংলাদেশ থেকে ডিসকানেক্টেড হয়ে গেছে। এই রিয়েলিটিগুলো বিবেচনা করলে আওয়ামী লীগের হাল ধরার যে বংশধারা লাগবে, যে লিনেজ দরকার, সেই লিনিয়েজ আর তার অবশিষ্ট নাই তার পলিটিক্সের হাল ধরা। ধন্যবাদ। আমি একটা বিষয়ে আপনাকে প্রশ্ন করতে, সেটা হচ্ছে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান আজকে বলেছেন তিনি আশঙ্কা করা হচ্ছে আগামী নির্বাচনে কেউ গাছে কাঁঠাল রেখে গোপে তেল দিচ্ছেন, মাসল আর ব্যাক মানির মাধ্যমে অন্যের ভোট হাইজ্যাক করবেন। আমার প্রশ্ন হচ্ছে তিনি এই আশঙ্কা কেন করছেন যে জুলাই অভ্যুত্থানের পরও কি মানুষ মাসল আর মানি ব্যাক মানির মাধ্যমে কি ভোট গ্রহণ করতে পারবেন বা ভোট চুরি করার সুযোগ কি থাকবে গণঅভ্যুত্থানের পর? নিঃসন্দেহে পারবেন। কারণ হচ্ছে যে আওয়ামী লীগ চলে গেছে মানে কি চাঁদাবাজি বন্ধ হয়েছে? আওয়ামী লীগ চলে গেছে মানে কি সন্ত্রাস বন্ধ হয়ে গেছে? আমার এলাকার কথা বলি, আমার এলাকাতে বালুর তারপরে ইটের ভাটার ব্যবসা করে এমন ব্যবসায়ীরা আমাকে বলেছে ওই যে আপনার ট্রলারে ফিট বালু সমত হিসাব করে, ট্রলারে যখন বালু আসে ওখানে আগে দিতে হইতো আপনার 12 টাকা 14 টাকা, এখন দিতে হয় 18 টাকা 19 টাকা প্রতি যে মেজারমেন্ট আছে বালুর ট্রলারে। আদারওয়াইজ এই হ্যাঁ স্কোয়ার ফিটের, হ্যাঁ, তো ওইটার হিসাবটা বদলে গেছে। আমার এলাকায় মাহেন্দ্র চালায় টেম্পুর মতো যে যানবাহনগুলো আছে, আগে আওয়ামী লীগের সময় তার সারা মাসে তাকে চাঁদা দিতে হইলো আপনার 1400 টাকা 1300 টাকা এরকম, এখন তাকে দিতে হয় 1800 টাকা 1900 টাকা 2100 টাকার মতো। চাঁদা যারা উঠায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, পদস্থ নেতারা, টাকাটা উঠায় বহিষ্কৃত পোলাপানকে দিয়া। টেকনিকটা দেখেন, আমি পদে আছি, চাঁদার নিয়ন্ত্রণটা আমার, যেহেতু পদ হারানোর একটা ভয় আছে, চাঁদাটা করাই এমন কিছু পোলাপানকে দিয়ে যারা কোনো পদ নাই এবং যারা বহিষ্কৃত অলরেডি, তাদেরকে দিয়ে চাঁদার টাকাটা উঠায়। তাদেরকে জিজ্ঞেস করছি চাঁদা বেশি নেন কেন? আর চাঁদা উঠানোর গ্রামারে দেখলাম সবাই আগের যারা চাঁদা তুলতো ছাত্রলীগের, যুবলীগের, তাদেরকে দিয়েই টাকাটা উঠায়। এটার একটা বড় কারণ হচ্ছে গত 16-17 বছরে তো যারা চাঁদা তুলছে সে জানে যে কে চাঁদা দেয়, কত করে চাঁদা দেয়, কিভাবে ভয় দেখাইলে চাঁদাটা দেওয়া কন্টিনিউ করবে। কোত্থেকে চাঁদাটা আসে? অতএব এই জনগোষ্ঠীকে যদি আপনি সাডেনলি মানে এক্সচেঞ্জ করে নতুন কর্মচারী দেন, ও তো আসলে চাঁদাটা তুলতে পারবে না। এই জন্য টোটাল চাঁদা সংগ্রহকারী জনগোষ্ঠী আগের দল আছে, পরিমাণটা বাড়ছে কেন জিজ্ঞেস করলাম। দ্বিতীয় প্রধান কারণ বলছে যে আমাকে তো খরচপাতি চালাইতে হয়, আগে যারা ছাত্রলীগে চাঁদা তুলতো ওদেরকে তো টাকা দিতে হচ্ছে, এখন আমারও তো পোলাপান আছে, আমার পোলাপান পালার জন্য টাকা লাগে, আমার কিছু লাগে। আর যার কাছ থেকে চাঁদাবাজির এই ব্যবসাটা সে টেক ওভার করছে, সে এখন কলকাতায় আছে, সে এখন মালয়েশিয়াতে আছে, তার আবার খরচ পাঠাইতে হয়। এই কারণে এখন এই যে 14 টাকাটা 19 টাকায় চলে গেছে, তারপরে 1300-1400 টাকাটা 1800-1900 টাকায় চলে গেছে। টাকাটা 500 টাকা। অতএব এই গণ অভ্যুত্থানে চাঁদাবাজি তো বন্ধ হয়নি, সন্ত্রাস বন্ধ হয়নি। আমার সামনে আমি বিএনপির 2 গ্রুপের রামদা মিছিল দেখেছি, ভয়ঙ্করভাবে দেখেছি। এক গ্রুপ আরেক গ্রুপকে আওয়ামী লীগের থেকেও বেশি ঘৃণা করে, মানে একই রাজনৈতিক দল করে, এবং এটা তো শুধু এক অঞ্চলে না, এটা মনিয়াপা রাজনীতি করেন বিভিন্ন অঞ্চলে এটা হচ্ছে। অতএব এই রাজনৈতিক সংস্কৃতি বদলানোর যে জায়গাটা আমরা আশা করেছিলাম, সেটা বিভিন্ন রাজনৈতিক দলের ক্যান্ডিডেট সিলেকশন, তারপরে হচ্ছে এলাকায় স্থানীয় প্রচার, চাঁদাবাজি, তারপরে সন্ত্রাস, অস্ত্র, এই প্রত্যেকটা জিনিস বিবেচনা করে নির্বাচনের এই আশঙ্কাটা কোনোভাবে ফেলে দেওয়ার মতো না। আওয়ামী লীগের রাজনীতির মৃত্যু ঘটে গেছে। গত বছর যদি 5 তারিখে শেখ হাসিনা গণভবনে খুন হইতো, তাহলে আওয়ামী লীগ বেঁচে যাইতো, তার রাজনীতিটা বেঁচে যাইতো। যেভাবে শেখ মুজিব মর্মান্তিকভাবে খুনের শিকার হয়েছেন,
যে কারণে যেটা হয়েছে, আওয়ামী লীগের প্রতি মানুষের একটা সিম্প্যাথি, শেখ মুজিবের প্রতি একটা সিম্প্যাথি, পরিবারের অন্যান্য নিরপরাধ নিষ্পাপ সদস্যদের ব্যাপারে সিম্প্যাথি, মহিলারা যারা মারা গেছে, রাসেল, তো এই ধরনের লোকদের ব্যাপারে সিম্প্যাথিটা কিন্তু পরবর্তীতে পলিটিক্সটা গ্রো করতে সাহায্য করেছে। কিন্তু গত বছর যেটা হয়ে গেছে সেটা হচ্ছে একজন স্বৈর শাসক, অনির্বাচিত ফেরাউন, সে দেশ ছেড়ে পালিয়ে চলে গেছে এবং পালিয়ে ভারতে গেছে। মানে যেই দেশের সমর্থনে সে গণহত্যা করেছে, যেই দেশের সমর্থন নিয়ে বাংলাদেশের গত 16 বছরের ইতিহাসে গুম, খুন, নির্বাচনহীনতা সবকিছু প্রতিষ্ঠান ধ্বংস করা চাপিয়ে দিয়েছে, তার দেশে সে পালিয়ে গেছে। এই দুইটা বাস্তবতার কারণে যেটা হয়েছে, আওয়ামী লীগের মৃত্যু ঘটে গেছে গত 5ই অগস্ট। এখান থেকে পৃথিবীর ইতিহাস নাই যে এই লেভেলে কোনো স্বৈরাচারের পতনের পরে সে আবার পলিটিক্সে ফিরে আসবে, আবার রাজনীতিতে পুনর্বাসিত হবে, এত এত গণহত্যা করবার পরে। এরশাদের কথা কেউ কেউ বলেন যে এরশাদ স্বৈরাচার ছিল। এরশাদকে দেখলে তো এখন হাসিনার তুলনায় তো আমার আল্লাহর অলি মনে হয় আর কি। এইরকম একটা ভালো মানুষ, আপাদমস্তক। এরশাদকে কেউ একটা বাজে কথা বলতে আমরা কোনোদিন শুনেছি? কথাবার্তায় যথেষ্ট মার্জিত, কাউকে গালাগালি করা, কোনো নেত্রীর ব্যাপারে বাজে কথা বলা, স্ল্যাং ব্যবহার করা কখনো করেন নাই। ওনার চারপাশে যারা ছিল প্রত্যেকটা মানুষ তার পাঞ্চুয়ালিটি, ডিসিপ্লিন, ভদ্রতা সবকিছুর ব্যাপারে প্রশংসা করেছে। তো সেই লোকটাকে আমরা স্বৈরশাসক বলি। সে কি একটা গণহত্যা করছে গত 9 বছরে? তার সময় অবশ্যই পুলিশের গুলিতে মানুষ মারা গেছে। কয়জন? 24, 25, 28, 30 জন মারা গেছে হয়তো। ওগুলো তো প্রাণ সার্টেনলি। কিন্তু এটা আওয়ামী লীগের তুলনায় মাওলানা সাঈদীর রায়ের 24 ঘন্টার ভিতরে 100-র উপরে লোক শেখ হাসিনা মেরে ফেলছে। তাহলে 24 ঘন্টায় 100 লোক মারা আর 9 বছরে এরশাদের পুলিশের গুলিতে 30 জন মানুষ মারা এক জিনিস না। অতএব সেই জায়গাতে তো আপনি, এরশাদ তো আল্লাহর অলি ছিল। তো সেই বাস্তবতায় এরশাদ কিন্তু দেখবেন 91-তে কিন্তু সে তার 5টা আসনে নির্বাচনে জিতেছে, জেলে থেকে নির্বাচন করেছে। তাহলে সেই মানুষটা পলিটিক্সে ফিরে আসছে, এমপি হয়েছে, আবার মন্ত্রীর স্ট্যাটাসে, অ্যাম্বাসেডার কি একটা ছিল মধ্যপ্রাচ্যে, হাবিজাবি। তো এই যে বাস্তবতাটা, এটা কিন্তু হাসিনার ক্ষেত্রে প্রযোজ্য না, আওয়ামী লীগের ক্ষেত্রে প্রযোজ্য না। এরশাদ দেশ ছেড়ে পালিয়ে যায় এখন নাই। তো কেউ কেউ মনে করছে না আওয়ামী লীগকে নির্বাচন করতে দিলে শেখ হাসিনা আবার জিতে আসবে। এটা তো আলোচনার প্রশ্নই আসে না। একটা পরাজিত শক্তিকে নির্বাচন করতে কে দেবে? মানে এটা আলোচনাটা আসবে কেন? মানে আপনি হিটলারের দলকে আবার নির্বাচন করতে দেবেন, এটা 1945 সালে ইউরোপে কোনো আলোচনার টপিক ছিল না। প্রশ্ন হচ্ছে বাংলাদেশের রাজনীতি, রাষ্ট্র বিনির্মিত হবে আওয়ামী মুক্ত দিল্লির আধিপত্যবাদের বাইরে গিয়ে আলোচনার টপিকে। মনিয়াপা বিএনপি রাজনীতি করে, আমার দ্বিমত আছে না? মনিয়াপার সাথে আমার 100টা দ্বিমত আছে, কিন্তু আমরা সবাই জাতীয় রাজনীতির একই ফ্রেমে আছি। বাংলাদেশপন্থী রাজনীতি করি আমরা সবাই, কিন্তু আমাদের রাজনীতি করবার অধিকারের জায়গা থেকে আওয়ামী ফাঁসিবাদের রাজনীতি করবার অধিকার তৈরি হয় না। কারণ একটা ক্রিমিনালকে যদি আপনি রাজনীতি করবার অধিকার দেওয়ার মানে হচ্ছে আপনি গণহত্যার 1400 শহীদের সাথে বেইমানি করছেন, আপনি গণ অভ্যুত্থানকে অস্বীকার করছেন, আপনি আবার রাতের ভোটের নির্বাচনকে সমর্থন করছেন, আপনি আবার নির্বাচন ছাড়া 153 জন সদস্য দিয়ে গণতন্ত্র হওয়া, সংসদ হওয়া, তারপরে 24-এর দামি নির্বাচন হওয়া, $250 বিলিয়ন লুটপাট হয়ে যাওয়াকে আপনি সমর্থন করছেন। অতএব এই দুইটা জিনিস একসাথে যেতে পারবে না। আওয়ামী লীগ, জাতীয় পার্টি, পুরো সিন্ডিকেটের রাজনীতি, নির্বাচন থাকবে, বনাম বাংলাদেশে প্রজাতন্ত্রের যে রাজনীতি, গণতন্ত্রের রাজনীতি, সেটা থাকবে। দুইটা একসাথে চলতে পারবে না। আমাদের কথা প্রশাসন শুনতেছে না, দেখতে পাচ্ছে আর্মস অ্যামুনিশন। মুক্তিযুদ্ধ চারু মজুমদার এই বইটা লিখছেন নেসার আহমেদ। নেসার আহমেদ তার বইয়ে বলতেছেন যে দেখেন আমাদেরকে 16ই ডিসেম্বর বাংলাদেশকে একবারে সব জায়গায় এলাকা স্বাধীন হয়েছে না, স্বাধীন হওয়া শুরু হয়ে গেছে, কিন্তু অক্টোবর থেকে বিভিন্ন জায়গায় সেগমেন্ট করে স্বাধীন হওয়া শুরু হয়েছে। এবং আপনি একটা জিনিস দেখবেন যে কখনো ওই পাকিস্তান বাহিনী এই 30,000 সৈন্য সারা বাংলাদেশের সমস্ত জায়গা কভার করেছিল এটা না। তাহলে আপনি এপ্রিল মাসে বৈদ্যনাথ তলায় আপনি যে বিএসএফ নিয়ে এসে যে শপথ নিলেন, তাহলে তো আপনি সেটা পারতেন না। তাহলে 16ই ডিসেম্বরের আগে যেসব অঞ্চল স্বাধীন হয়ে গেল, সেসব অঞ্চলে তাহলে আলবদররা কোথায় গেল? এই জন্যে এই বইটার কথা বললাম। এই বইটা বলতেছে 14 তারিখে ঢাকা শহরেও কোনো কে ছিল না, কোন আলবদর রাজাকার কিছু ছিল না। এবং আরেকটা জিনিস আপনাকে বলি, আপনারা হয়তো সবাই জানেন ববিতা কে ছিল। ববিতা হচ্ছে জহির রায়হান সাহেবের শালী। ববিতা আনন্দ ভুবন পত্রিকায় 1997 সালে 16ই মার্চ একটা সাক্ষাৎকার দিলেন। সাক্ষাৎকার একটু অংশ খালি পড়ে শোনাই। জহির ভাই বাসায় কাউকে কিছু না বলে মিরপুর গেলেন,
তার সাথে ছিল একজন ভারতীয় ব্রিগেডিয়ার। সেই ব্রিগেডিয়ার রাতে আমাদের বাসায় ডিনার করার কথা ছিল। সন্ধ্যার সময় ব্রিগেডিয়ার সাহেব আমাদের গ্যান্ডেরের বাসায় ফোন করে বললেন ডিনার খাওয়া হবে না, কেননা জহির রায়হানকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বলে তিনি ফোন কেটে দিলেন। ববিতা তো জীবিত, ববিতা জীবিত। আচ্ছা, সুমিতা দেবী, জহির রায়হানের ঘটনাটা তো 72-এর 30 জানুয়ারি কথা, 30 জানুয়ারি কথা বলছি। আমি বল 14ই ডিসেম্বর কথা তো বাদ দিলাম, তখনও আপনার কথা। আমি একটু আগে যখন বললাম হাদির কথা, যে আজকে আমাদেরকে দেখেন, আমি প্রথম টক শোয়ে গেছিলাম। না, আমি যে শাহরিয়ার ভাই, আমি একটা বলি, বলে দিই। রাজাকার আলবদর আল শামসা কি তাহলে এই হত্যার সাথে জড়িত ছিল না? এইখানে এটাই কি বলতে আমি বলতে চাই যে শেখ মুজিবুর রহমানকে ওই জন্য বললাম যে দুইটা অংশ পড়ে শোনায়, তাহলে আপনারা নিজেরাই বলবেন যে কেন আমি বলতেছি যে এই কাজগুলো করছে ভারত। এখানে পাকিস্তানের এর সাথে জড়িত হওয়ার কোনো কারণ ছিল না। এবং এইখানে ওই নীলিমা ইব্রাহিম শেখ সাহেবকে বলতেছে, নীলিমা ইব্রাহিম কয়েকজন শেখ মুজিবকে পিরাপিরি করেছিল বুদ্ধিজীবীদের জন্য আলাদা স্মৃতিসৌধ নির্মাণের জন্য। বিরক্ত হয়ে শেখ সাহেব বললেন, আপা এত বেশি মিনার বানালে ওই সব পিলারে গরু বেঁধে রাখা হবে। উনি বলতেছে নীলিমা ইব্রাহিমরা যে বুদ্ধিজীবীরা যারা মারা গেছে তাদের জন্য পিলার করেন, আর শেখ সাহেব বিরক্ত হয়ে বলতেছে এত পিলার করেন না, ওখানে গরু বেঁধে রাখা হবে। তাহলে শেখ সাহেব যদি জানতোই, আজকে তার মানে জন্ম শতবার্ষিকী অনুযায়ী হাজার হাজার কোটি টাকা আপনি খরচ করলেন, আজকে যদি আমার, তাহলে আপনি 72 থেকে 75 কোলাবরেটর একে সবার বিচার করলেন, আপনি ইনকোয়ারি রিপোর্টটা কেন প্রকাশ করতে দিলেন না যে বুদ্ধিজীবীদেরকে কারা হত্যা করছে? গত 17 বছরে শেখ হাসিনা কেন এইটা বের করলেন না? জান আপনি, আর শহীদুল্লাহ কায়সার ছেলে কি বলছে, যে আমার বাবাকে পাকিস্তানিরা হত্যা করেনি, বলছে তো। শমী কাসের তো বলেনি না, আমার শমী কায়সার কি, দুই ভাই বোনের মধ্যে তো বাটোয়ারা মামলা সবসময় হয় ভাই বোনের জমি জমার মধ্যে। শমী কায়সার এমপি হতে পারছে ওই জন্য বলেনি, আর একজন হয়তো সৎ সেজন্য এমপি হয়নি। আপনাকে যে কথাটা হাদির ভাইয়ের কাছ থেকে নিয়ে আসলাম, আমরা যে কথাটা তো আপনাকে বলতে, জাহিদ ভাই একদিন বলছিল ইসলামী বিদ্বেষী কথা বললে আমাদের জীবন কি হয়ে যায়, বিপন্ন হয়ে যায়। আমি বলে দিচ্ছি, জাহিদ ভাইয়ের টকশো সারাদিনে 4-5টা করে বেড়াচ্ছে, তাদের জীবন কোথাও বিপন্ন হয়নি। বিপন্ন হচ্ছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বললে আমাদের জীবন বিপন্ন হচ্ছে। ঠিক একই জিনিস 72 সালে, আপনি আরেকটা জিনিস বলি, শহীদুল্লাহ কায়সার, জহির রায়হান, যত প্রফেসর ছিল বিশ্ববিদ্যালয়ে, তারা ছিল সবাই সমাজতান্ত্রিক মনা। তারা এদেশে একটা সমাজতন্ত্র কায়েম করতে চাইছিল, যেটা সিপিএম ওপারে করছে। সেই সমাজতন্ত্র কায়েম করতে চাইছিল, সেটা ইন্দিরা গান্ধী কখনোই করতে দিতে চায়নি। ইন্দিরা গান্ধী ভেবেছিল আওয়ামী লীগ তো শেখ মুজিব আমার পকেটে আছে, আমি যা বলবো তাই করবে, এই দেশটা তো আমার করদ্রাষ্ট্র। কিন্তু এই শিক্ষিত সমাজ যদি বেঁচে থাকে, তারা তো আমাদেরকে কোনোদিনই কি করতে দিবে না, বাংলাদেশকে একটা করদ্রাষ্ট্রে পরিণত করতে দিবে না। সেই থিম থেকেই তারা সেদিন এই বুদ্ধিজীবীদেরকে হত্যা করছে। এবং আমি আপনাকে, আপনার মাধ্যমে সমস্ত মানুষকে বলি, নির্মল সেনের আমার জবানবন্দি বইটা পড়েন। সেখানে নির্মল সেন বলতেছে এই হত্যাকাণ্ডের সহিত ভারত জড়িত। মেজর জলিল কি অপরাধ করছিল, একটা সেক্টর কমান্ডার, তাকে কেন আপনি অ্যারেস্ট করে রাখলেন 71 সালের ডিসেম্বর মাসে? তাকে কেন আপনি অ্যারেস্ট করে রাখলেন? ভারত কেন অ্যারেস্ট করলো? সো আজকে যেটা সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামাত ইসলাম, সত্য এখন বের হয়ে আসতেছে। সেই সত্যটা কি, ভারতের বিপক্ষে কথা বললেই সবাই ভাবতেছে আমরা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলছি। না, মুক্তিযুদ্ধ আমাদের সম্মানিত জায়গায়, কিন্তু প্রকৃত সত্যটা জানতে হবে আমাদেরকে। আজকে আমার বুদ্ধিজীবীদেরকে হত্যা করছে ভারত, কি কারণে হত্যা করছে? যে একই কারণে আজকে হাদিকে হত্যা করা চেষ্টা করা হচ্ছে। শাহরিয়ার, এটাও তো মানুষ বলছে জামায়াত মুক্তিযুদ্ধের বিরোধী ছিল, এখন সুযোগ পেয়েছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, তারা আবার সোচ্চার হয়েছে, বিষয়টা এমনও তো আসছে কথাগুলো। আচ্ছা, আপনাকে একটা জিনিস বলে দিই, এটা নিয়ে আসছি। জনাব শফিক আহমেদ আইনমন্ত্রী ছিলেন। শফিক আহমেদ সাহেবকে চেনেন, তার ওয়াইফ ছাত্র ইউনিয়ন করতো। উনি আওয়ামী লীগের সময় 93 সালে আইনমন্ত্রী হলেন। উনি কি বলতেছেন দেখেন, আওয়ামী লীগের 33 জনকে 71 সালে বহিষ্কার করা হলো কি কারণে? তারা পাকিস্তানের প্রতি আনুগত্য প্রকাশ করেছেন। আর রাও ফরমান আলী বলতেছেন কি 88 জন টিক্কা খান সরকারের সাথে আনুগত্য স্বীকার করে সরাসরি স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিছেন। আচ্ছা, শেষ হয়তো কোনো এমপি জামাতের ছিল না, আছেন 14 জন। 14 জনের মধ্যে 5 জন মুসলিম লীগের, 3 জন আওয়ামী লীগের, ওবায়দুল মজুমদার, শামসুল হক, অংশান প্রু চৌধুরী। আর জামাত ইসলামের দেখেন AK-M ইউসুফ সাহেব তখন করতে হচ্ছে পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি, পরে জামাত ইসলাম আছে আব্বাস আলী খান। আপনি কিভাবে বলতেছেন? এই যে আমরা যে ন্যারেটিভটা, মিথ্যা ন্যারেটিভ তৈরি করতে চাচ্ছি, কেন?
আপনি কেন ইসলামকে কনস্টিটিউশন থেকে বাদ দিয়ে ধর্ম নিরপেক্ষতার সমাজতন্ত্রে নিয়ে আসলেন? সেটা তো আপনার এলএফওতে ছিল না। তা আপনি ভারত যে প্রোডাক্ট, যে কথাটা বলছে, কেন আমি একটু আগে আনিস আলমগীরের কথাটা বললাম, ভারত যে কথাটা এখানে বলতে পারছে না, সেটাই তো আপনি মিডিয়ায় কি করতেছেন, এই লোকগুলোকে দিচ্ছেন। আর এই অথব্য, আমি আবারও বলতেছি, এই অথব্য সরকারের, ইউনূস সরকার একটা অথব্য সরকার। আজ পর্যন্ত হাদির যারা গুলি করলেন, আমরা সবাই নাম পর্যন্ত মিডিয়ায় বলে দেওয়া হলো, আর তিনি তাকে কি করতে পারলেন না, ধরতে পারলেন না। জি। এই উপদেষ্টাদের আর এই পদে থাকার এই তিনজনের স্বরাষ্ট্র আইন এবং পররাষ্ট্র কোনো রূপ অধিকার নেই। তাদের এখনই উচিত, এই ধন্যবাদ। জনগণ তাদেরকে বসাইছে, জনগণকে সমর্থন করে তাদের এখনই পদত্যাগ করা উচিত। জি।